আমন্ত্রিত প্রিয় দর্শক, গণতন্ত্র এখন অনুষ্ঠানের আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি স্বাভাবিকভাবেই হয়তো সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। গতকাল বা গত পরশু রাত থেকে আমরা যদি এভাবে বলি যারা সামান্যতম হলেও বিবেকবান মানুষ, সেই সব মানুষ সহ সারা বাংলাদেশের উপর দিয়ে যেন একটা মানসিক যন্ত্রণার ঝড় বয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের নাম নুসরাতরা কেন নিপীড়িত। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে বাংলা ভিশন স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, আমার বাম পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান রয়েছেন, মানবাধিকার কর্মী এলিনা খান, এবং তারপর আমার ডান পাশে রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এবং তারপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। আমি এলিনা খান আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, যেহেতু আপনি মানবাধিকার কর্মী, মানবাধিকার নেত্রী হিসেবে আমরা আপনাকে জানি। যদি নুসরাতের কথা দিয়ে শুরু করি, আমরা আসলে আমাদের বিচ্যুতিটা কোথায়? আমাদের যে মানবিক দায়বদ্ধতা আজ চরমভাবে প্রশ্নের সম্মুখীন। শুধু এই প্রশ্নগুলো দিয়েই আর আপনার কাছ থেকে উত্তর নিয়েই আমরা কি রাত্রে খুব শান্তিতে ঘুমোতে যেতে পারবো? এক কথায় না। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে অবক্ষয়টা এমনভাবে ঘটেছে আমাদের দেশে, সেটা হচ্ছে রাজনৈতিক অবক্ষয় এবং নৈতিকতার এবং মূল্যবোধের অভাব। রাজনৈতিক যারা নেতা থাকেন তারা কি করেন, তারা হচ্ছে এইগুলোকে নিয়ে রাষ্ট্র কাঠামোকে সেভাবে সুসংহত করে এবং রাষ্ট্রের সমস্ত মেশিনের জিনিসগুলো কোথায় লুফল আছে সেগুলো চিহ্নিত করে, এবং সেটা যে দলই হোক, যে প্রকারই হোক, তারা উন্নত করেন। আমাদের রাজনীতির ভিতরে সেই একটা অবক্ষয় ঘটে যাওয়ার কারণে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা দেখেন একটার পর একটা ঘটনা, আমরা নারীরা নির্যাতন হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে, তার ভিতর খুব চিহ্নিত যে ঘটনাগুলো আছে তার ভিতর আছে ইয়াসমিন গিয়েছে, সীমা গিয়েছে, পুলিশ দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, মারা গিয়েছে। সেই সময়ও নারীরা কিন্তু অবহেলিত ছিল। একটা প্রেশার গ্রুপ অনেক চেষ্টা করে এটার একটা পর্যায়ে সীমার বিচারটা হয়নি, ইয়াসমিনের বিচারটা আমরা পেয়েছি। এরপরে আর বিচার কিন্তু নারীদের তেমন আমরা পাই নাই। আবার যে চাঞ্চল্যকর যে ঘটনাগুলো ঘটেছে, সাগরণী বলেন, তনু বলেন, মিতু বলেন, এভাবে আস্তে আস্তে নুসরাতে আসলাম, এইভাবে চলে আসছে। এখানে কিন্তু বিচারের কোনো আমরা সংস্কৃতি দেখতে পাচ্ছি না। অর্থাৎ একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার যদি বিচার পেয়ে থাকে, ন্যায্য বিচার পেয়ে থাকে, তো অবশ্যই আমরা বলি যে মানবাধিকারের ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ একটা ঘটনা ঘটেছে, তার যে রাইট ছিল বিচার পাওয়ার, সেই ক্ষেত্রগুলোতে সে পার করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার এখানে ভুলণ্ডিত হচ্ছে। কারণ আমরা পরপর খালি নারী নির্যাতন দেখে যাচ্ছি, কিন্তু নারীদের কোনো রকম বিচারের ক্ষেত্রে তাদেরকে দেখতে পাচ্ছি না। আজকে নুসরাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন যে যখন সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, থানায় নিয়ে গেছে, তখন পুলিশের কোনো এখতিয়ার নেই যে তার ছবি তুলে সেটাকে তাকে বারবার যেভাবে জিজ্ঞাসা করছিল যে তুমি মুখ থেকে হাত সরাও, কোথায় তোমাকে কি করছে, এই যে অশ্লীল কথাবার্তা, এক ধরনের এটা পর্নোগ্রাফি, একটা যে তার মুখ থেকে শুনে সেটাকে তারা হাস্যরসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এই পুলিশগুলো আজকে হয়তো নুসরাত মারা যে আমরা একটু জানতে পাচ্ছি, কিন্তু যদি নুসরাতের মতো আরও ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, এবং আরও একটু জানতে পাচ্ছি যে নুসরাতের আগে নাসরিন সুলতানা বলে আরেকটা মেয়ে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিল এই লোকটার দ্বারা। তখনও কিন্তু সেই মেয়েটি কিন্তু প্রতিবাদ জানাইছিল, সেই প্রতিবাদের একটা পর্যায়ে কিন্তু কোনো কিছু হয়নি। আজকে আবার আমরা জানতে পারলাম যে এই প্রতিবাদ জানার ফলে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে বিষয়টা, সেটা কিন্তু ওখানকার যে আপনার গভর্নিং বডির যে প্রেসিডেন্ট থাকে, অর্থাৎ সরকারের যে থাকেন এডিএম যিনি ছিলেন, তিনি একজন মহিলা। আমরা তার কাছ থেকে একটা সংবেদনশীল কোনো কিছু আমরা আশা করতে পারতাম। সেদিন যদি নাসরিন সুলতানার যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়ের বিচারটা হতো, আজকে হয়তো নুসরাতকে প্রাণ দিতে হতো না। এই যে অবক্ষয়ের একটা দিক, শুধুমাত্র রাজনৈতিক না, সর্বক্ষেত্রে এই জায়গাগুলোর থেকে নারীরা দুইভাবে নির্যাতনের শিকার হচ্ছে। একটা হচ্ছে যে আসামির দ্বারা যারা ঘটনা ঘটাচ্ছে, আর একটা শিকার হচ্ছে তারা বিচার না পেয়ে বিচারালয়ে আসে তারা আবার নির্যাতনের শিকার হচ্ছে, কারণ তাদের বিচার নিষ্পত্তি বা নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই জায়গাটিতে ডক্টর জিয়া রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমরা সবাই বলছি, যেটা এলিনা খান বলছিলেন যে দৃষ্টান্তমূলক বিচার না হওয়াতে, এর আগে যে অপরাধগুলো ঘটে গেছে সেখান থেকে অপরাধগুলো আরও বাড়ছে বা উৎসাহিত হচ্ছে।
শুধুই কি বিচারের দৃষ্টান্তমূলক বিচারের আমাদের সামনে নেই এই জন্যই, নাকি অন্যান্য অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে, সমাজ থেকে, রাজনৈতিক যে অধপতন, সব কিছুকে আমরা এর ভিতরে নিয়ে আসবো? আপনার অপরাধ বিজ্ঞানের ভাষায় আমরা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। প্রথমেই অত্যন্ত ক্ষোভের সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে যে ঘটনাটি ঘটেছে, যে এটা আসলে দায়টি আমাদের পুরো সমাজের। এই যে মেয়েটি মারা গেছে নুসরাত, সে যে প্রতিবাদটি দেখিয়ে গেছে, আমি মনে করি এটাই যেন পরবর্তীতে একটা শক্তিতে রূপান্তরিত হয়। যে কথা আমরা আজকে বলছি, যে বিচারহীনতার সংস্কৃতির কথা বলছি, যে প্রতিরোধ না তোলার কথা আমরা বলছি, আমি মনে করি এই নুসরাত কিন্তু আমাদেরকে হাতে দেখিয়ে গেছে যে একজন নারী হয়ে সে একজন মাদ্রাসার মতো সংবেদনশীল জায়গা, তার প্রিন্সিপালের এগেনস্টে সে যে প্রতিবাদটি একদম সর্বশেষ পর্যন্ত করে গেছে। আমি মনে করি এটি সমাজের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আগামীতে যাতে আমরা আরো এ ধরনের নারীকে বাঁচাতে পারি। আমাদের এই কথাগুলো তো আমরা বলছি, ইভেন আপনিও বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের কথাই বলেছেন। এই ধরনের কথা বলার ছাড়া আসলে আমাদের কিছু করার থাকে না, তারপরেও ঘটছে, আমরা শুধু আশাবাদী ব্যক্ত করতে পারছি না। ঘটছে, এটা তো নানা কারণ আছে, কোনো সন্দেহ নেই যে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার হয়তো আমরা বলছি যে আমাদের যে মনোজগতের যে পরিবর্তন, বা আপনি ভেতরের সাইকোলজিক্যাল যে চেঞ্জ, সেই চেঞ্জটা কিন্তু এখনো আসেনি। আমরা হয়তো সাময়িকভাবে কিছু উন্নয়ন দেখছি, আমাদের কিছু পরিবর্তন আসছে অর্থনৈতিকভাবে, কিন্তু আমাদের একেবারে মনোজগতের যে চেঞ্জটা, সেটা, এবং এই মনোজগতের চেঞ্জটা আসতে কিন্তু আসলে একটু সময় লাগে। যদিও এটি শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটি মানে আমাদের এখানে যে সমাজ ব্যবস্থা এবং যে ব্যবস্থার মধ্যে আমরা মানে পুরো প্যাট্রিয়ার্কাল সিস্টেম, যেটা এই প্যাট্রিয়ার্কাল সিস্টেমের খুব বেশি ছেদ ঘটেনি। নারীরা অনেক দূর এগিয়েছে, অনেক ক্ষেত্রে এগিয়েছে, পড়াশোনার থেকে শুরু করে বিভিন্ন অকুপেশনে, খেলাধুলা, সব জায়গায় কিন্তু সরকারের পলিসিও এই জায়গায় আনছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিশেষ করে আপনি যে বিচারহীনতার কথা আপা বলেছে, সেটারও একটা কারণ আছে। বিচারহীনতার সংস্কৃতি তার এমনি তৈরি হচ্ছে না। সবচেয়ে বড় যে জিনিসটি আমি বলছি, যে একজন ব্যক্তি, যেমন আমি ক্রিমিনোলজিতে বলি, যেমন আমরা যখন ভিকটিম অফেন্ডারদের ক্যারেক্টারিস্টিক্স দেখি, তারা হয়তো তাদের পভার্টির কারণে, তাদের হয়তো ইলিটারেসি বা এডুকেশন না থাকার কারণে, কিংবা তার হয়তো দেখা যাচ্ছে যে হয়তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে, কিংবা মাদকাসক্তির কারণে, এই জাতীয় ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া হয়। কিন্তু আমাদের এই সমাজে এর বাইরেও যে বড় যে কারণটি, সেটি হচ্ছে যে এই যে নেক্সাস, আনহোলি অ্যালায়েন্স, যারা মানে যাদেরকে রক্ষক হয়ে ভক্ষক হওয়া, এবং তাদেরকে কোনো না কোনোভাবে এই শেল্টার দেওয়া। এই কারণেই কিন্তু আপনি দেখবেন যে আলটিমেটলি এখানে দুজন অ্যাডভোকেট আছে, তারা নিশ্চয়ই আরও ভালো বলবেন যে এই কেসগুলো আলটিমেটলি আর মানে ওই জায়গায় আসতে পারে না। আপনি দেখেন এই ঘটনাটাও যিনি ঘটিয়েছেন, তিনি একাধিকবার এটি ঘটিয়েছেন, এবং এই সোসাইটির লোকাল এলিট যারা আছে, পাওয়ার এলিট যারা আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে তাকে শেল্টার দিয়েছে। এবং সবচেয়ে বড় যেটি, আমি একটু শেষ করি, সবচেয়ে বড় যেটি পুলিশ, এটি এই নেক্সাসটা আপনি সব জায়গায় দেখবেন বাংলাদেশের। মানে আলটিমেটলি এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস, এই ধরনের ক্রাইম করে যারাই করছে, তারা কোনো না কোনোভাবে প্যাট্রোনাইজ হচ্ছে। প্যাট্রোনাইজ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটা আলটিমেটলি এটা সেই জায়গায়, যে কথা আপনি বলছেন যে আলটিমেটলি এটা সেই আলো দেখা যায় না, বা বিচারের মানে নিভৃতে কাঁধে যে কথা আমরা বলি, সেই জায়গায় আমাদের চলে যেতে হয়। আশার আলো আছে নিশ্চয়ই। আমরা বলবো যে আমরা, যদিও আমরা এটা বলছি, এটা এরকম না যে আপনি যদি আজকের যেই জানাজার ঢল দেখেন, এমনকি আমি আসার আগে আমি একটা টেলিভিশন চ্যানেলে ছিলাম, আমি শুনলাম যে ঢাকায় মাদ্রাসার ছেলেরা তারা মিছিল করেছে, মানে আলটিমেটলি নুসরাতের পক্ষে। এর আগে আমরা যে মিছিল দেখেছি তার বিপক্ষেও এ ধরনের স্রোত তৈরি হচ্ছে, এবং বিশেষ করে তার যে জানাজায় মানুষ হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বোধোদয়টা আছে, কিন্তু ক্ষমতার একেবারে উপর তলায়। বিশেষ করে আপনি দেখেন যে আলটিমেটলি ঘটনা মানে এমনই একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি যে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করার পরে জাস্টিস সিস্টেমের যেটা ইনিশিয়াল জায়গা, পুলিশ বাহিনী তারা রেসপন্স, তার আগে তার পরিবারের লোকজন বলছে তারা, নৃশংস ব্যাপার। এত নৃশংস ঘটনার পরেও পুলিশ যেটা তার যে দায়িত্ব পালন করা, সেই কাজটি করেনি। আমি এই জায়গাটাও আবার প্রশ্ন করতে চাই, এখানে এসে আমরা বারবার থমকে যাই। প্রতিটি জায়গাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধানমন্ত্রীকে কেন বারবার হস্তক্ষেপ করতে হবে?
তার মানে কি রাষ্ট্রে আর কোনো অর্গান নেই, সব অর্গানগুলো অকেজো হয়ে গেছে? একমাত্র প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে আমাদেরকে আজ এই পর্যন্ত এখানে কথা বলার যে রাইট বলি অথবা কথা বলার যে স্কোপটুকু বলি, সেটাও নিশ্চয়ই প্রধানমন্ত্রীর জন্য আমরা পাচ্ছি। তাহলে এটা কি আমাদের জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের? সৌভাগ্যের তো প্রশ্নই ওঠে না। মানে আমরা ওটাই বলছিলাম যে আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দেখেন, আপনার কোর্ট দেখেন, আমরা এই মানে ধরেন একদিকে পুলিশের তো আমরা অজস্র ঘটনা, এই ঘটনাটার সাথেও সরাসরি সম্পৃক্ততা দেখি। আবার কোর্টে যখন যায় তখন দেখা যায় যে এই যে চার্জশিট ঠিক মতো হয় না বলে তারা জামিন নিয়ে বের হয়ে আসছে, এবং এটি খুব একটা স্বাভাবিক ঘটনা। তো কাজে আমরা কিন্তু বহুবার বলেছি শুধুমাত্র এই ধরনের অপরাধ না, যে আপনাদের এই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমরা যেখানে মডার্নিটির দিকে যাচ্ছি, এমনকি পোস্ট মডার্ন এলিমেন্টও সমাজে ঢুকে গেছে, সেখানে আমাদের একেবারে বেসিক জায়গা যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তার কোনো রিফর্মই হয়নি। এবং এখানে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রেখে আপনি কোনো বিচার ব্যবস্থা, ডেফিনেটলি আপনার ধরেন সোসাইটির মধ্যে অনেক উপাদান আছে যেগুলো এখনও প্যাট্রিয়ার্কিকে সমর্থন দিচ্ছে বা সেখান থেকে, কিন্তু আলটিমেটলি আমরা যেটা বারবার বলছি, যে ধরনের বিচার যদি আমরা মানে এক্সাম্পলারি পানিশমেন্ট যদি তৈরি করা যায় একটা সোসাইটির, নানা রকম তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা একটা আইরনি, দুর্ভাগ্য, শুধু আমাদের বাংলাদেশ না, এরকম বহু দেশের এরকম সামাজিক অবস্থাগুলো তৈরি হয়ে আছে, পরিবার থেকে শুরু করে সামাজিকীকরণ থেকে তৈরি করে নারীকে অধনস্থ করে রাখার সমস্ত প্রক্রিয়া এই সোসাইটির মধ্যে আছে। কিন্তু তারপরেও এর পরিবর্তন হচ্ছে খুব স্লোলি। কিন্তু আপনার এই জাস্টিস সিস্টেমটা যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে তো মানুষের আশা আর কোনো জায়গায় থাকবে না। আমি অ্যাডভোকেট মঞ্জুর রশিদ, পরিবর্তন হচ্ছে বলছিলেন ডক্টর জিয়া রহমান, এবং যে কথাটি ডক্টর এলিনা খান, অ্যাডভোকেট এলিনা খান বলেছেন বা ডক্টর জিয়া রহমানও বলেছেন, যে দৃষ্টান্তমূলক শাস্তির তেমন কোনো উদাহরণ আমাদের সামনে নাই বিধায় এটি বাড়ছে। আপনি একই সঙ্গে একজন আইনজীবী, অবশ্যই মানবাধিকার কর্মী, শুধু কি আমরা এটাকেই দায়ী করবো কিনা? ধন্যবাদ আপনাকে। নুসরাতের যে মৃত্যু, সেটা অত্যন্ত মর্মান্তিক এবং আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে গেছে। দেখুন, আমরা যখন আজকে আলোচনা করছি আপনার টেলিভিশনে, আপনি যখন একটা প্রোগ্রাম চালাচ্ছেন, সেখানে আপনি অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন, আমরা বক্তব্য রাখছি, টিভির ক্যামেরাগুলো কেউ ধরে রেখেছে, পিছনে কেউ আছে, বিদ্যুৎ আছে। এর মধ্যে কোনো একটা সিস্টেম যদি ধরেন বিদ্যুৎটা চলে যায়, তাহলে কিন্তু টোটাল প্রোগ্রামটা কিন্তু ফয়েল হয়ে যাচ্ছে। মানে আপনি সিস্টেম লসের কারণে আপনার প্রোগ্রামটা আর চলছে না। তা আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা তো একই রকম। এই রাষ্ট্র ব্যবস্থার যে পদ্ধতি, সেখানেই এই সিস্টেমটা এইভাবেই করা হয়েছে। একসময় কিন্তু আপনার এই রাষ্ট্র পরিচালনার মন্ত্রী পরিষদ ছিল না। একসময় কিন্তু আমার সোসাইটিকে অটোমেটিকলি সোসাইটির মাধ্যমে যার ভাবে সেভাবে পরিচালনা করতো। কিন্তু আমাদের এই অনেক আবিষ্কারের পরে একটা সিস্টেম করা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, তারপরে সচিবরা থাকবে, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, যার কাজ সেখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং সেই কাজগুলো যদি ওই জায়গাগুলোতে যার কাজ সেটা করে, তাহলে কিন্তু আপনার সিস্টেম লস হয় না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনারা হয়তো সকলেই স্বীকার করবেন, বা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো আমাদের অনেক সিস্টেম লস হয়ে গেছে। এবং সেই সিস্টেম লসের পেছনে অন্যতম কারণ হলো, একটি কারণ হলো প্রভাব, আরেকটি কারণ হলো অর্থবিত্ত, আরেকটি কারণ হলো যেটা আমরা সবসময় এই আইনের দুর্বলতা যেটা বলি আমরা, যেটা যেভাবে বললেন, আইনের দুর্বলতা। অর্থাৎ অপরাধ করলে আইনে আছে যে শাস্তি পেতে হবে, কিন্তু আমাদের দেশে অপরাধ করলে অধিকাংশ ক্ষেত্রে শাস্তি পেতে হয় না। এর সঙ্গে অনেক কারণ আছে। সে কারণের মধ্যে আমরা যদি যাই, তো প্রথমত একটি কারণ হলো যে রাষ্ট্র পরিচালনা যারা করছেন, নিশ্চয়ই তাদের ত্রুটি রয়েছে। কারণ রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে যদি আপনার সমাজে রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে, যেখানে যে অবস্থায় যেখানে কাজ করার কথা, সেগুলো কি সঠিকভাবে কাজ করছে? আমার তো মনে হয় সেগুলো কাজ করছে না। আপনি দেখেন, স্বাভাবিকভাবেই যে অফিসার ইনচার্জ এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, এবং মানে মেয়েটাকে যেভাবে কথা বলছিলেন, সেখানে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যে 154 ধারায়, যে আপনি থানায় যদি একটা অভিযোগ নিয়ে যান, তাহলে আপনাকে এফআইআর নিতে হবে। এ ব্যাপারে কিন্তু হাইকোর্ট থেকে অনেক মামলা নেয়, হাইকোর্টও নির্দেশ দিয়েছে, এবং অনেক অফিসারদেরকে হাইকোর্টে কলও করা হয়েছে। এবং সেক্ষেত্রে উনি তো মামলা নেয় আরও দীর্ঘসূত্রিতে, এবং পরবর্তীকালে কয়েকদিন পরে তারপর দেখা গেলো যে ওসিকে ওখানে প্রত্যাহার করা হলো। প্রত্যাহার করার পর উনি এক জায়গায় আসে, পরে 2 মাস পরে উনি দেখবেন যে আর একটা থানায় অফিসার ইনচার্জ হয়ে গেছে। মানে প্রত্যাহার পর্যন্ত আমরা এখানে শেষ। কিন্তু এখন এই যে ঘটনার উনি যে দায়িত্ব পালন করলেন না, এইটার কি আপনার
আপনার একটা এক্সাম্পলমূলক কোনো শাস্তি হবে কিনা, যে অফিসার ফৌজদারি কার্যবিধি অনুসারে 154 ধারা তার এফআইআর নেওয়ার কথা ছিল, সেখানে একজন নারীর এফআইআরটা উনি নেন নাই, সেই কারণে ওনার বিরুদ্ধে কি শাস্তি হবে, এই শাস্তিটা কিন্তু আপনার কোথাও দেখতে পাবেন না। এবং এইটা না পাওয়ার কারণে হবে কি, আর একটা থানায় ভবিষ্যতে কালকেই এটা ঘটবে, আবার পরশুদিন আর একটা থানায় ঘটবে। এখন যেখানে ঘটনাগুলো ঘটছে সেটা হলো যে এখন আমাদের দেশে অবস্থা হয়েছে, আপনি যদি ধরেন বৃষ্টি হয় তো উঠোনের পানি কিন্তু ঝাড়ু দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন, কিন্তু এখন যদি জলোচ্ছ্বাস হয় তাহলে সে কিন্তু উঠানের পানি আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারবেন না, এটা সম্ভব না। তা আমাদের এখন অবস্থা হয়েছে এমন যে আমাদের যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই যে আমাদের যে আপনার সামাজিক অবক্ষয়টা একটা চরম আকার ধারণ করেছে। আমরা কি আগে 20 বছর আগে দেখেছি যে মা তার সন্তানকে হত্যা করে? আমরা কি 20 বছর আগে দেখেছি বাবা তার ছেলেকে হত্যা করে? এটা তো আমরা দেখিনি আগে কখনো। কিন্তু আপনি গত 5 বছর 4 বছরের ঘটনা দেখেন, জিয়া ভাই আছে এখানে, নিশ্চয়ই ওনাদের চোখে পড়েছে, মা তার সন্তানকে হত্যা করছে, বাবা তার সন্তানকে হত্যা করছে, তারপরে আপনার বাবা তার নাতিকে হত্যা করছে, এরকম অনেক ঘটনা ঘটছে। এই যে অবক্ষয়গুলো হচ্ছে, এই অবক্ষয়গুলোর ব্যাপারে আমাদের রাষ্ট্রের কি কোনো গবেষণা আছে? আপনি শুধু আপনি দেশের উন্নয়ন করবেন, রাজনীতি করবেন, ক্ষমতায় থাকবেন, মন্ত্রী থাকবেন, সব ঠিক আছে, কিন্তু সাথে সাথে একটা দেশ পরিচালনা করতে গেলে আপনার সমাজের মধ্যে যে কতগুলো জিনিস স্ট্যাবিলিটি দরকার হয়, এই অবক্ষয় রোধের জন্য পরিকল্পনা করতে হয়, কাজ করতে হয়, সেই রকম কোনো গবেষণা কি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আছে বলেন? সেরকম তো আমরা দেখছি না। ডক্টর জিয়া ডিস্ট্রাকশন করবো, আমি আসবো, তার আগে একটু সাংবাদিক জাকারিয়া কাজল, একটা বন্ডিং দেখলাম আমরা, যে আনএক্সপেক্টেড বন্ডিং ফেনীতে, সেখানকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, সরকারি দলের, সেখানকার মাদ্রাসা কমিটিতে যারা আছে, সেখানকার পুলিশ প্রশাসন, ওসিকে প্রত্যাহার করা হয়েছে, তারা চাপ দিচ্ছিল মামলা প্রত্যাহারের জন্য। এই সব কিছুর ভিতরে একটা বন্ডিং দেখতে পাচ্ছি, এই বন্ডিংটা কিসের? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নুসরাতের কাছে, কারণ এই হত্যার দায় আমাদের সকলের, আমরা কেউ এই দায় এড়াতে পারি না। আজকে সমাজের যে অবস্থা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইটস নট এ বন্ডিং, রাদার ইটস এন আনহোলি অ্যালায়েন্স। এই আনহোলি অ্যালায়েন্সের পেছনে কিন্তু অনেক কিছু কাজ করে, সে প্রসঙ্গে আমি আসছি। কিন্তু আমার খুব অবাক লাগছে, এই 3 দিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা যেতে পারিনি, মাদ্রাসার শিক্ষকদের একটা বিশাল 2-3 দিন ধরে তারা অবস্থান নিয়েছিলেন, তাদেরকে বেতন টেতনের ব্যাপার। আজকে তারা কোথায়? এই মাদ্রাসা শিক্ষকদের সংগঠন 3 দিন আগে যারা নিজের বেতনের জন্য প্রেস ক্লাবের সামনে রাত দিন বসেছিলেন, আজকে একটা মাদ্রাসা ছাত্রীকে এইভাবে হত্যা করা হলো, কোটারগামে হত্যা মিন, আজকে সেই মাদ্রাসার সংগঠনগুলি কোথায়? কেন তারা আজকে নামছে না? একইভাবে আমাদের নারী সংগঠন, যেটা আমরা অফ স্ক্রিনে আলাপ, কেন কেউ নামছে না? আমরা কি এতটাই ভোতা হয়ে গেছি যে এরকম একটা ঘটনার পরেও বিবেক নামে যে একটা অন্তরে থাকে, সেটা কি আমাদের নিয়ে আমরা বোধহয় হারিয়ে ফেলেছি? সকল অঘটনের মূল হচ্ছে সেটা। আমরা কেন জানি ভোতা হয়ে যাচ্ছি। কেন ভোতা হয়ে যাচ্ছি? আমরা একটার পর একটা এরকম ঘটনা দেখছি। আমাদের সাগররুনিত বছরের পর বছর, এটা কয় যুগ যাবে আমি জানি না, মিতু, তনু, তারপর হলো আজকে নুসরাত। বিচারহীনতা যখন স্থায়ী হয়ে যায়, তখন কিন্তু যে কোনো অপরাধীদের মধ্যে উল্লম্ফন দেখা যায়, আই ক্যান ডু এনিথিং, আমার কিছুই হবে না। যদিও এই সরকার বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা হয়তো ভাবতে পারি যে হয়তো আমরা আশাবাদী হতে পারি, কিন্তু আমি কিন্তু আশাবাদী হওয়ার মধ্যে কেন জানি একটা ঝাপসা হয়ে যায় সব কিছু মাঝে মাঝে। এই ঘটনাটা দেখেন, এই ঘটনাটা মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন ছিলেন, তারপরেও কী ঘটেছে একটু চিন্তা করেন তো। যেখানে প্রধানমন্ত্রী কনসার্ন, কিভাবে একটা পুলিশ অফিসারের সাহস হয় এটাকে একটু ডিট্র্যাক্ট করে দিতে, কিভাবে সাহস হয় এরকম ওই 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 মানে কী বলবার তার পক্ষে মিছিল করতে। আমি সিরাজউদ্দৌলার নামটা নিতে চাই না, কারণ বাংলাদেশের ইতিহাসে সিরাজউদ্দৌলার নামটা খুব গুরুত্বপূর্ণ। এরকম একটা পাষণ্ড পিশাচের নাম সিরাজউদ্দৌলা, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে, এই জন্য আমি তার নামটা নিতে চাই না। আপনি দেখেন, তাকে যখন আজকে ছবিতে আমরা দেখলাম কোর্টে হাজির করা হচ্ছে, হি ইজ ওয়াকিং, দুই পাশে দুজন পুলিশ, মনে হচ্ছে কোনো ভিআইপিকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। আমি জানি না দুজন আইনজীবী আছেন, তাকে হাতকড়া কেন পরানো হয়নি, তাই না? এই ছবিগুলি কিন্তু মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণার জন্ম দেয়, যে ভ্রান্ত না সঠিক ধারণা, না যে ধারণার জন্ম দেয়, সেটা কিন্তু যারা প্রশাসনে আছেন তাদের জন্য খুব প্রীতিকর না। আপা বলছিলেন যে একজন মহিলা সেই মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট, মানে সভাপতি, বিকজ অফ হিজ হার পোস্ট, তিনি কিভাবে চুপ করেছিলেন। একটা প্রশাসন কিভাবে ঘুমিয়ে থাকে যখন এরকম একজন ধর্ষক হত্যাকারীর বিরুদ্ধে মিছিল হয়,
তখন আমরা কেন কোনো পুলিশে অ্যাকশন দেখি না সেই মিছিলের বিরুদ্ধে? এখন আপনার এই যে আনহোলি অ্যালায়েন্স বললাম না, সব কিছুর মূলে কিন্তু এগুলো। হ্যাঁ, এই আনহোলি অ্যালায়েন্সটা কী হতে পারে? প্রভাব হতে পারে, বিত্ত হতে পারে, অর্থবিত্ত হতে পারে। এখানে প্রভাব খুব কাজ করেছে বলে আমার মনে হয় না। খোঁজ নিয়ে দেখেন অর্থবিত্তের কোনো ব্যাপার আছে, কারণ এই যে মাদ্রাসার যে সকল যে প্রিন্সিপাল, তাকে কিন্তু জামাতের মতো একটা মৌলবাদী দল, সে জামাতের সুরা সদস্য ছিল, জামাত তাকে বহিষ্কার করেছে। নৈতিক স্খলনের দায়ে জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই লোকটা শাসক দলের কারো কারো মানে সহানুভূতি পাচ্ছে, এবং শাসক দলের যারা তাকে সহানুভূতি দিচ্ছেন, নোয়িং দ্যাট যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা কনসার্ন, তারপরেও তারা এই সহানুভূতিটা দেখাচ্ছে। আপনি মানে আপনার কি বলে আমি মানে তাদের স্পর্ধার মাত্রাটা কোথায়? এই স্পর্ধাটা কোত্থেকে এই আসছে? স্পর্ধাটা নিশ্চয়ই কোনো লেনদেনের ব্যাপার আছে, কারণ আপনি দেখেন আজকে শুধু লেনদেন না, আমি বলছি জানেন যে আমার শক্তি ভিত্তিমূল অনেক গভীরে, আমাকে কিছু করতে বা আমি সরকার, আমি আসছি। কারণ শুনেন, এই 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 যে এই লোকটা, সে কিন্তু এটা তার প্রথম অপরাধ না, তার কিন্তু এরকম অনেক অপরাধ আছে। এর আগেও তিনবার অ্যারেস্ট হয়েছে। তারপরেও যখন লোকটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরকম অনৈতিক একটা লোক যখন এত অপরাধের পরেও একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে থাকে, আমার তো মনে হয় সেই লোকাল স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একটা তদন্ত হওয়া উচিত, যে তাদের ভূমিকা কিছু। আর আমাদের দেশে একটা খুব সহজ ব্যাপার আছে, একজন কোনো অপরাধ করলে তাকে প্রত্যাহার করে নেওয়া হলো। এই যে ওসি, আমি ঘটনার পরপরই কয়েকটা চ্যানেলে ওসির যে বক্তব্য শুনছিলাম, যে তাকে প্রত্যাহারই কি শাস্তি, তার বিরুদ্ধে আপনি দেখেন এই যে বলছিলেন যে একটা মেয়ে যখন হ্যারাস্ট হয় তখন তাকে আরও নানাভাবে হ্যারাস্ট হতো। মানে একটা ভালো জিনিস হয়েছে, 2 ফিঙ্গার টেস্টের নামে একটা জঘন্য বিষয় ছিল, সেটা এখন আর নেই, এটা একটা শুভ সংবাদ। কিন্তু তাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে তো আরেকবার ধর্ষণ করা হয় সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে। এগুলির বিরুদ্ধে আমরা কি প্রতিকার করতে পেরেছি, তাই না? খালি আমরা একটা ঘটনা ঘটবে বলবো, নুসরাতের পরে কালকে আবার আল্লাহ না করুক আরেকজন ফারিয়া আসবে, আরেকজন খোদেজা আসবে, আমরা নুসরাত ভুলে যাব, আবার তাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। এটাই হচ্ছে। এই হওয়াটা এবার যাতে না হয় আমার মনে হচ্ছে, আমি কিঞ্চিত আশাবাদী হতে চাই, কারণ আজকে কয়েকজন মন্ত্রীর কথা শুনলাম, তারা এটা দ্রুত বিচারে দেবে। কিন্তু এই যে বিচার যদি, এই ঘটনার বিচার যদি 5 বছর 10 বছর লেগে যায়, এবং যেটা লাগছে, কাজে তো কিছু হবে না। যে আমার সঙ্গে দুজন বিজ্ঞ আইনজীবী আছেন, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটা কথা আছে, তাই না? আমাদের আইনের ব্যাপারে ওনারা ভালো বলতে পারবেন কেন এই বিষয়টা হয়। এরকম একটা অপরাধ দেখা যাবে নেক্সট ডেট পড়বে 2 মাস পরে, তারপরে চলে যাবে 6 মাস পরে, আস্তে আস্তে একটা কালো পর্দা এসে যাবে। আমরা যারা গণমাধ্যম আছে তারাও ভুলে যাব, কারণ আমাদের সামনে তখন নতুন কোনো বিষয় চলে আসবে, এই লোকে হয়তো খালাস পেয়ে আবার এই অপকর্মগুলি করবে। আমি আইনের এই বিষয়টা আমার নিজেরও খুব জানার ইচ্ছা, আপনি নিশ্চয়ই বলতে পারবেন কেন এই বিষয়গুলো। প্রশ্ন করতে চাই ডক্টর জিয়া রহমান, আমি নিজে হয়তো প্রতিবাদের একটা জায়গায় দাঁড়িয়েছিলাম গতকাল, সেখানে পূর্ণিমা রানী শীল ছিলেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার মানে ক্ষমতা আসার পরে কি নৃশংস, মানে আসলে কোনো বিশ্বাস দিতে চায় না, ধর্ষণ তো ধর্ষণই, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড, আমরা নৃশংস দিয়ে এটার বাড়াতে চাই না। তাকে যেভাবে গণধর্ষণ করা হয়েছিল, 17 জনকে আসামি করা হয়েছিল, এখনও 5 জনকে ধরা সম্ভব হয়নি। তাদেরকে যেই টাকা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছিল 1 লাখ টাকা করে, সেই টাকাও তিনি পাননি, তার পরিবার পায়নি। পূর্ণিমা শীল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাকে সরকার পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু এই যে বিচ্যুতিগুলা, এই যে রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন কোথাও হচ্ছে না, একেবারেই হচ্ছে না, কোথাও কোথাও মানে আংশিকভাবে বাস্তবায়ন হচ্ছে, এর মধ্যে কি আমাদের রাষ্ট্র কিভাবে জড়িত? এক মিনিট, মানে তাও তো পূর্ণিমা লাকি যে একটা রায় হয়েছে, অধিকাংশ বিষয় তো রায় হচ্ছে না। তনুকে তো আমরা হারিয়েই ফেলেছি। অনেকে বলে আক্ষেপের সঙ্গে তাকে শিয়ালে খেয়েছে, অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি কাউকে, কে মারলো, কে ধর্ষণ করলো। না, এটা তো এই যে কথাগুলো আমরা বলছি, যে ধরেন আমরা তো যেটা হয়েছে পূর্ণিমা শীলের বিচার হয়েছে সেই পর্যন্ত গিয়েছি, আর আপনি কত শত কেস যেগুলো সামনে আসে না, যারা রিপোর্টই করে না, আন্ডার রিপোর্ট থেকে যায় বা একেবারে আনরিপোর্টিং থেকে যায়, এরকমও তো প্রচুর কেস আছে। তো আমি এই জন্য প্রথমে আপনাকে বলেছিলাম যে আমাদের মতো দেশের যে প্রতিষ্ঠানগুলো মানে এই ধরনের অ্যাক্টিভিটিস পালন করার কথা,
কোনোভাবেই সেগুলো বিকশিত হয়নি। এবং এগুলো খুব ফান্ডামেন্টাল কথা। আজকে হয়তো খুবই একটা দুঃখজনক ঘটনার মধ্যে এ ধরনের একাডেমিক কথা হয়তো খুব বেশি মানে এটার আবেদনটা নাই, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি যে কথা আমরা বারবার বিচারহীনতার কথা বলছি, প্রতিষ্ঠান কাজ করে নেক্সাসের আনহোলি অ্যালায়েন্সের কথা বলছি, তো এই যে জবাবদিহিতা এগুলো তো প্রতিষ্ঠান তৈরি করার ব্যাপার। যে আপনি যদি পুলিশকে আপনি তাকেও তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তার মানে আমাদের এই প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু এই যে উপনিবেশিক সৃষ্ট যে ক্ষত রয়ে গেছে সেগুলো কোনোভাবেই সেভাবে রিফর্ম করা হয়নি। এই প্রতিষ্ঠানগুলো রেখে আমরা কিভাবে এর মধ্যে থেকে বিচার পাবো? আর একটা জিনিস ভেরি ইন্টারেস্টিং, এটাও একাডেমিক জায়গা থেকে আমি বলছি যে আপনি সারা পৃথিবীতে এটা খুবই খুবই দুঃখজনক ঘটনার মধ্যেও আমি মনে করি এটি সমাজের মধ্যে এসছে। আমাদের যে সমাজের যে আমরা পেছনের দিকে 1975-এর পরে বঙ্গবন্ধু হত্যার পরে যে আমাদের রাষ্ট্রটা একেবারে অন্য দিকে চলে গেছে, এবং এই যে টিকল ডাউন প্রসেসে একের পর এক এই ধরনের সমস্ত জিনিস ধ্বংস করে আমরা যেই জায়গায় যে ধরনের আবর্জনা তৈরি করে ফেলেছি, সেখান থেকে বের হওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা আর করতেই পারছি না। এখন ধরুন যেটা সারা পৃথিবীতে কিন্তু দেখা যায়, আপনি দেখবেন যে চার্চের সাথে চার্চগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপনি দেখবেন যে এই ধরনের মানে যত যৌন হয়রানি সেগুলো কিন্তু বাইরে আসছে। আজকে আমি এই জন্য বলছি যে খুব দুঃখজনক ঘটনা হলেও এটি সমাজের মধ্যে এসেছে। আমরা বহুদিন বহু ন্যারেটিভ শুনেছি, ডিসকোর্স শুনেছি বিভিন্ন প্যারোকিয়াল এবং কনজারভেটিভ ফোর্সদের কাছ থেকে, যে নারীর পোশাক, নারীর শব্দ, নারীর চলাফেরা, নারী এই জায়গায় যায় কেন, রাত্রেবেলা এখানে গমন করলো কেন। কিন্তু আপনি দেখেন এই ঘটনাটি, এই মেয়েটি তার পোশাক পরিচ্ছদ দেখেন, এবং আপনি একইভাবে যেইভাবে চার্চের প্রধানদের বিরুদ্ধে এই একইভাবে মাদ্রাসার যে এই যে প্রধান, তার মানে এটাও কিন্তু মানে এই ধরনের একটা আরও বড় বিষয়। আমি এই ধর্মের সাথে রিলেট করছি, মানে ধর্মের অপব্যাখ্যা, ধর্মকে পুঁজি করে ধর্ম ব্যবসা, এবং একই সাথে আপনি দেখেন যেভাবে আপনি ইউটিউবে যান, যে ভাষায় আপনার ওয়াজের নামে নারীদেরকে যে ধরনের অপদস্থ করা হয় আমরা প্রতিনিয়ত দেখছি। কোথায় কি হচ্ছে আপনি বলেন? হাজার হাজার মানুষকে এই মানে একেবারে জঙ্গলি কায়দায় আপনার মোটিভেট করা হচ্ছে। আমরা কতটুকু এগুলো তো মানে আমি কোনো জায়গার থেকে দেখি না যে এগুলোর ব্যাপারে মানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কাজেই সাম্প্রতিক 10 জনের বিরুদ্ধে একটা কিছু এসছে, মানে আমি বলছি যে এটাও যে খুব পরিপূর্ণ 10 জন খুব যে বেশি, আপনি যে পরিমাণ জঘন্য ভাষায় তারা ধর্মীয় ব্যবসা লুটে নেওয়ার জন্য সুফিয়া লোরেনের সে 2 ওমেন চার্চের ঘটনা বললেন আপনি, এগুলো তো এক্সাম্পল, এগুলো তো ভাবতে হবে, বা সেই মা মেয়ের ঘটনা। মানে আমি সেটাই বলছি যে আসলে এই জাতীয় মানে যারা এই ধরনের নারীর প্রগতি, নারীর অগ্রগতি নিয়ে যারা ফতোয়া দিচ্ছেন, তাদের মুখোশটা কিন্তু আজকে খুলে গেছে। যখন ধর্মীয় বিষয়টা তুললেন, আমি একটু ক্লিয়ারলি একটু আপনাদের কাছে জানতে চাই, যে কেউ এই বিষয়ে আলোচনা করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে এরকম যে আমরা কি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু দেখব? যেমন বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাজকরা, গির্জা যাজকরা, তারা এই ধরনের তাদের বিরুদ্ধে এই ধরনের অসংখ্য অভিযোগ উঠেছে। ইন্ডিয়াতে মন্দিরের পুরোহিত যারা, তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে। আমরা কিছু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো যে তারা এই কাজগুলো করছে, নাকি এর বাইরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভিকারুন্নেসা নূন স্কুলের পরিবারের কথা জানি, গণমাধ্যমের কারো কারো বিরুদ্ধে কিন্তু এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছে। আমি একটি প্রেক্ষাপট বলেছি, এটাও একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু, যে আপনি এই যে ধর্মের নামে ফতোয়া, আপনি তো আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ে, আমাদের রোজা রেখে, শবে বরাতের দিনে নামাজ পড়ে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কালচারের মধ্যে এটা ছিল যে এটা আমাদের বাংলাদেশের মানুষ ধর্মভীরু সবাই জানে। কিন্তু আপনি হঠাৎ করে এই ধরনের ফতোয়া দিয়ে পুরো সোসাইটির মধ্যে নেগেটিভ, এবং এটা কিন্তু এক ধরনের ওই যে এটাকে শোষণ করার মতো ব্যাপার, যে আপনি নিজে এই লোকটার মানে পুরো অ্যাক্টিভিটিস যদি দেখেন, সে ধর্মটাকে ব্যবহার করেছে। আমি সেই কথাটাই বলতে, এটা হচ্ছে একটি। আর এর পেছনে আমি একটা শেষ করছি, এর পেছনে কিন্তু আপনি যে কথাটি বলেছেন যে এর ভিতরেও একাডেমিক বিশ্লেষণ আছে, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে, যেমন গতকালকে আমরা একটা আপাসহ আমরা একটা টকশোতে ছিলাম, সেখানে আনোয়ার সৈয়দ হক বলেছেন যে এই সমস্ত জায়গায় কি কোনো নারী প্রবেশ করতে পারে? আপনি কোনো নারী মানে আপনার এই মাদ্রাসার মধ্যে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে? এই যে একটা
কঠোর অনুশাসন, সকল কঠোর অনুশাসন। এবং আপনি দেখেন এখনও সারা স্কুল কলেজে যে এক ধরনের শাস্তি দেওয়ার মধ্যে লিবারাল একটা অ্যাটিটিউড এসছে, আমি দৃঢ় বিশ্বাস যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এগুলো নাই। তো এখন ফ্রয়েডিয়ান ব্যাখ্যার মধ্যে গেলে কিন্তু আপনি দেখবেন যে এই যে অতিমাত্রায় সকল অনুশাসন, আপনি একেবারে রিপ্রেশনের মাধ্যমে আপনি যে ধরনের অবস্থা তৈরি করছেন, যেখানে সাধারণ মানুষের কোনো জানারও অবস্থা নাই যে এখানে কী হচ্ছে। তো কাজেই এই ধর্মটাকে আমি শুধু ধর্ম হিসেবে দেখছি না, এবং একইভাবে এর মধ্যে যে আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে, সেটার মধ্য দিয়ে যে মনস্তত্ত্বের পরিবর্তন আসছে। ধর্ম নাম ভাঙিয়ে কিছু শিক্ষক, সেটাই বলছি, মৌলবী যারা, না শুধু মৌলবী ডিফার করছে আমি এই কারণে, এটা একটা ঘটনা, সেটা ঠিক আছে। অ্যাকচুয়ালি সব জায়গায় স্বার্থের একটা বিষয় জড়িত এখানে আছে। সেটা হচ্ছে যে আপনি যদি এখন মৌলানা সাহেব বলেন, সেও স্বার্থের জন্যই তার লাভ লোক ভেবে ধর্মকে ব্যবহার করছে। আপনি যদি খুব সিম্পলভাবে দেখেন, মেয়েরা নির্যাতন শুধু ওইভাবে হচ্ছে না। আজকে যখন বাবা মা মারা যাচ্ছে, তার যে সম্পত্তির ক্ষেত্রে আমার কাছে অনেক মেয়েরা আসে, যাদের আমি তাদের নাম বলতে পারবো না, যাদের ভাইরা যারা টক শো করেন, যারা বিভিন্ন জায়গায় যান, যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, কিন্তু তারা তাদের বোনের সম্পত্তি দেন না। এই যে স্বার্থের কাছে তখন ধর্ম আসে, তুমি 2 ভাগ আমি 1 ভাগ, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু স্বার্থের থেকে জড়িত। আপনি যে এই যে অধ্যক্ষ, যে মানে আমি পাপিষ্টই বলি করেতে, যে এখানে কিন্তু একটা শুনেছি যে 100 বছর পুরনো একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা পুকুর আছে, অনেক জিনিস আছে যেগুলো সম্পত্তির প্রচুর সম্পত্তি, যেখানে লাভ আছে, লাভের সাথে স্বার্থ আছে জড়িত। সেটাকে কেন্দ্র করে এই সমস্ত লালসার বিস্তার ঘটে। পাপের বিস্তার কিন্তু ওইভাবেই আসে যখন অবৈধ সম্পদের ভিতর ভাগাভাগি হয়। যখন এই মেয়েটা নুসরাত ঢুকলো কীভাবে, সে প্রতিবাদ জানালো, কারণ ওখানে এই ধরনের মানে অত্যাচার কিন্তু অনেক মেয়ে হয়েছে, কিন্তু কোনো মেয়ে ওইভাবে প্রতিবাদ করেনি। ওই যে জিজ্ঞাসা করলে বলেছে যে আমাদের রেজাল্ট খারাপ হবে, পরীক্ষা এরকম হবে। এই মেয়েটা যখন প্রতিবাদ করে ফেললো, তার মানে ওদের স্বার্থে যে আঘাতটা পড়লো। কিন্তু এই প্রথম তাকে শ্লীলতাহানি করার চেষ্টা এই প্রথম নয়, 2 বছর আগেও তার গায়ে চুন ছুঁড়ে মারা হয়েছে। হ্যাঁ, কিন্তু মেনলি যে নাসরিন সুলতানাকে মেনলি হচ্ছে প্রথমের দিকে তাকিয়ে করেছে। এই যে ক্রমান্বয়ে আসছে এই জিনিসগুলো, আস্তে আস্তে প্রতিবাদে আসছে। এই প্রতিবাদে হলো কি, তার যে ক্ষমতার দম্ভ, সে মনে করলো যে আমার এত ক্ষমতা যে একটা সিম্পল একটা মেয়ে আমাকে এটা করে চলছে। এই যে একটা হচ্ছে তার জিদ, একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে লিপ্সা, আর হচ্ছে স্বার্থ, সম্পত্তির ভাগ বাটোয়ারা। এটা যখন ঘটে তখন মেয়েদের উপরে অত্যাচারটা ওইভাবে, কারণ মেয়েকে ধরিয়ে না হয় যে ভোগের একটা জায়গা। সুতরাং আমার যখন লোভ লালসা সব কিছু থাকছে, তখন ভোগটাও থাকছে। ভোগটার মধ্যে যদি কেউ প্রতিবাদ করে, তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। সেটা শুধুমাত্র নট অনলি দ্যাট যে কোনো একটা ইয়ের মধ্যে, কারণ আপনার মাদ্রাসা হতে হবে তা না, সব জায়গায় এটারই শিকার। আপনাকে আমি এখন একটা কথা বলতে, যেটা গুরুত্বপূর্ণ, এখন এটার হওয়া উচিত এখনই ইমিডিয়েটলি, সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে হাইকোর্টের নির্দেশনা ছিল যে যখন আপনি জানেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা বিষয় উঠলো সবসময়, সেটার জন্য হাইকোর্ট একটা নির্দেশনা দিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ড্রপ বক্স থাকবে, যেখানে যারা অভিযোগ করবে, এবং 3 সদস্য একটা কমিটি থাকবে, যেটার হেড থাকবে একটা নারী। এবং সেখানে কি হলো, মঞ্জুরি কমিশনে তারা রিপোর্ট করবে যে হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলোতে আপনার আছে, আমাদের এই ধরনের ড্রপ বক্স এবং একটা কমিটি আছে। নাহলে পরে সেখানে মঞ্জুরি কমিশন থেকে তারা কোনো টাকা পাবে না। আমি শুনেছি কয়েকদিন আগে যে সেখানে সেই ব্যবস্থা, ঢাকা ইউনিভার্সিটিতে ড্রপ বক্স নাই, বাট বিচার যদি কমপ্লেন হয় তাহলে বিচার হয়। এটা যদি এখন, এটা তো বলে নেই যে ইউনিভার্সিটিতে করতে হবে, এটা বলেছে সকল প্রতিষ্ঠানে এই ব্যবস্থা থাকতে হবে নারীদের, যাতে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে রক্ষা করার জন্য। বাট আমাদের যে ইউনিভার্সিটি, সেখানেই এখন পর্যন্ত হয়নি। আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত এটা আইনই প্রণয়ন করেনি। তখন তো কোর্ট বলেছে যতক্ষণ পর্যন্ত আইনটা প্রণয়ন না হবে, তখন পর্যন্ত এইটাই হবে আইন হিসাবে বিবেচ্য আসবে বিধি নির্ধারণ করার জন্য। সেটাই আজ পর্যন্ত 5-6 বছর হয়ে গেলো, কোনো কিছু হয়। এটা তো নারীর প্রতি সম্মান কেউ কখনো প্রদর্শন করে না, রাষ্ট্র করে না, সমাজ করে না, পরিবার করে, কেউ করে না। যার জন্য প্রতিটা ক্ষেত্রে নারীরা আজকে এই ধরনের জিনিসের শিকার হচ্ছে। যখন মরে যায় তখন দুঃখ কষ্ট স্মৃতি পটে আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু এই নারীর যখন বলা হবে যে আসেন আমরা এই বিচারের ক্ষেত্রে যার যেখানে আছে করি, এখনই দেখবেন বাধার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গার থেকে। সুতরাং নারীকে
নারী হিসাবে না, মানুষ হিসাবে চিহ্নিত করে Yes. সেই মানুষকে This is the ভালোবাসা, basic point. সম্মান, রেসপেক্টটা দেওয়ার থেকে যদি রাষ্ট্র ভাবে, তাহলে আজকে নারীরা বেঁচে যাবে। নারীকে নারী না, না, আপার শেষ যে কথাটা বলেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, নারীকে নারীর মানুষ হিসেবে দেখতে হবে। মানুষ যদি এই ভাবে সেই শিক্ষাটা মূল্যবোধ, পরিবার সেই থেকে শিক্ষাবোধ থেকে। আমি সাংবাদিকতা নীতিমালার বাইরে গিয়ে ঊর্ধ্বে উঠে এখন একটু প্রশ্ন করি যে নারীকে তো নারীরাই মানুষ মনে করছে না অনেক ক্ষেত্র বিশেষ। আজকে আমি আমরা আপনার কোনো সাথে ক্ষেত্রে একমত, আমি আপনার সাথে একমত, নারীরাও করছে না, আমি একমত। আমি বলছি যে কোনো মানে যে কোনো নারী পুরুষ সবাইকে নারী হিসাবে নারীকে না দেখে মানুষ হিসাবে চিহ্নিত করার জন্য দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তাদের মধ্যে সেই নৈতিকতা, মূল্যবোধটা নিয়ে আসতে হবে। আপনি যেটা বলছেন নারীকে, প্রশ্নটি জাকারিয়া কাজল ভাই উনি উত্থাপন করেছেন যে আজকে নুসরাতের জন্য কজন নারী রাজপথে নেমেছেন। আমরা এর আগে দেখেছি অনেক ঠুনকো বিষয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো অবস্থা, কিন্তু নুসরাতের জন্য আজ কজন নারী রাজপথে নেমেছে, কয়টা নারী সংগঠন রাজপথে নেমেছে, মানবাধিকার সংগঠন কটা নেমেছে। কয়টা মানবাধিকার সংগঠন আমি রাজপথে যদি নেমেছে? বলি যে আপনি যদি ওইভাবে গণনা করেন তাহলে হয়তো চিহ্নিত আমরা যারা মানবাধিকার সংগঠন, আমি যদি এইভাবে বলি হয়তো নামে নাই, কিন্তু অনেক নারী নেমেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। খালি মিছিল রাস্তায় আসতে হবে তা না, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্বভাবে আপনি দেখবেন এই যে ভাইরাল হলো ফেসবুকে, এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে না, এটা আমি ফেসবুকে বিপ্লব ঘটে যাচ্ছে, এর বাইরে না বিপ্লব তো কোনো না কোনো আজকে একটা মাধ্যমে আসছে। মানববন্ধন হয়েছে অনেক বড়, বঙ্গভবন থেকে গণভবন এটা হয়েছে, কিন্তু এটা হচ্ছে একদম সাধারণ মানুষ। আমি বলছি যে হচ্ছে, কিন্তু আমি তাহলে এটাও পজিটিভ ভাবো যে আজকে নেত্রী নাই, কোন মানুষ বের হয়ে আসছে, নিজের বিবেকের কারণে। এটা নিজের তাগিদে আসছে। একটা জিনিস ঠিক যে আমরা যেহেতু এই সারা পৃথিবীর ইতিহাসে এই ভিকটিমদের রাইট, এই নারী অ্যাজ ভিকটিম, এটাও কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে উন্নত দেশেও সেখানে কিন্তু এই নারী সংগঠন থেকে শুরু করে রাইট বেসড অর্গানাইজেশন সংগঠন শুরু করে যে কথা পান্না প্রথমে বলার চেষ্টা করেছে যে আলটিমেটলি আমরা বলছি হচ্ছে না, এর মূল জায়গাটি কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ করে না তুলতে পারবেন, পৃথিবীর সমস্ত ইতিহাস আমরা দেখবেন যে এই অধিকারগুলো সংরক্ষণ হয়েছে এক ধরনের আন্দোলনের মধ্য দিয়ে। যে কোনো ইতিহাস, যে কোনো অধিকার, খালি নারীদের আপনি মে দিবস সামনে, আমি যে কোনো অধিকারই বলছি, যদি ওইভাবে দেখা যায় জিয়া ভাই, স্পেসিফিকভাবে আমি বলছি যে আপনি এখানে এই নারীবাদী সংগঠন, তারপরে রাইট বেসড অর্গানাইজেশন, তাদের প্রতিবাদের সেটা হয়নি, এই সমালোচনাটাকেও হওয়া উচিত। আমি দুঃখজনক, আমি এটা বলবো দুঃখজনক যে এটা হয়নি, এটা আরো জোরদার হওয়া দরকার ছিল। দেখেছেন 2 থেকে 3টে নারী সংগঠন বিবৃতি মানে দিয়েছে, এটার আবার অনেক সময় বিবৃতি পাঠালো আপনারা ছাপান না, সেটাও সত্যি, এটাও বলে দিচ্ছি। কিন্তু না আমি বলছি যারা বড় সংগঠনের নেতৃত্ব দেন তাদেরটা কিন্তু না, আমি বলছি আমি সেটা বলছি যাচ্ছি যে এখানে নামে নাই, সেটা দুঃখজনক, কিন্তু প্রতিরোধ দুঃখজনক, এটাও বিশ্লেষণ করতে হবে কেন নামেনি, এখানে লালসাটা কোথায়। আমরা ওই কথিত নরপিশাচ সিরাজউদ্দৌলার লালসার কথা বলছি, ওইখানে স্থানীয় সরকারি দলের নেতাদের লালসার কথা বলছি, বা প্রশাসনের লালসার কথা বলছি। আজকে যাদের কাজগুলো করার কথা, তাহলে তারা কোন লালসার জন্য সে বশবর্তী হয়ে নামলো না, বা রাজপথে তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখাচ্ছে না। আমার মনে হয় যে যাদেরকে আপনারা মনে মনে ভাবছেন বা যাদেরকে ইয়ে করছেন, তাদেরকে একবার ডাকা হোক যে তারা কেন নামেনি, তাদের নিজেদের কাছে এসে বলুক যে তাদের জবাব দিয়ে তার দরকার আছে। হ্যাঁ, আমি তো আমি নেমেছি, শুধু না, আমি যেমন এখানে আসছি না, কথা বলছি, যাচ্ছি না, আমি বলছি তাদের ডাকা হোক। আমাদের সংগঠন অলরেডি যেটা করছে ফেনীতে এবং আমাদের চট্টগ্রামে আমাদের 200টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে ওরা অলরেডি ওখানে কাজ করছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা তাদেরকে মনে মনে ভেবেছেন, তা তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসা করেন এবং জবাব দিতে চান, কারণ জবাব দিতার দায়িত্ব শুধুমাত্র আমাদের সবারই আছে। মানবাধিকারের প্রশ্ন তুললে আপনিও নিশ্চয়ই সেই আদালতে কাঠগড়ায় থেকে বাইরে থাকতে পারেন না। মানবাধিকার রক্ষার জন্য যারা মানবাধিকার রক্ষার জন্য চিৎকার করেন বারবার, আমরা কিন্তু এখানে সেই মানবাধিকার কর্মীদের ভূমিকা অনেক কম দেখেছি, তাদের উদ্বেগ উৎকণ্ঠাটা আমাদের চোখে অনেক কম ধরা পড়েছে। এটির কি কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে আপনার কাছে? না, সাইকোলজিক্যাল ব্যাখ্যা হলো, দেখুন আপনার এই ঘটনার আগে একটু পিছনে আপনি 10 দিন যান, 10 দিনের মধ্যে দেখবেন চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কিন্তু আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনি জানেন যে আমাদের এই বনানীতে যে আগুন হলো, লালবাগে যে আগুন হলো, এই যে শত শত লোক মারা গেছিল, এই টোটাল জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের মধ্যে একটা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে সবাই কিন্তু ব্যস্ত ছিল। এর মধ্যে কিন্তু একটার পর একটা ঘটনা আসতেছে, আপনি এখানে কিন্তু কম আপনার মানবাধিকার লঙ্ঘন হয় নাই, এরপরে ওইটা এসছে, এবং সেইটা আসার পর এটা কিন্তু আপনার কিন্তু এটা প্রত্যেকটা জিনিস তো অবজারভেশনের ব্যাপার। প্রথম তো হলো দূরের ঘটনা, ঢাকার পত্রিকাগুলো
প্রতিষ্ঠানগুলোতে আসার পরে মামলা হচ্ছে কিনা প্রথম কিন্তু মানুষ কনফিউজ, কারণ প্রথম কিন্তু ওখান থেকে কন্ট্রাডিক্টরি বক্তব্য দেওয়া হয়েছিল, ও নারীর উপরেই কিন্তু দোষ দেওয়া ছিল। ওই যে যারা আপনার প্রতিবাদ করলো যে তুমি প্রিন্সিপালের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা করতে গেলা, এই যে কনফিউজিং একটা থাকার কারণে হয়তো রিয়েলাইজেশনটা অনেকটা স্ট্রং হয় নাই। আর এর মধ্যে তো ঘটনা চলে ঢাকায় চলে আসলো, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ হয়ে গেল, কারণ আপনি দেখবেন না ক্লিয়ার পিকচার একটু পরে আসছে, ক্লিয়ার পিকচার একটু পরে আসছে, এবং এটা তো কয়েকদিনের 4-5 দিনের মধ্যে সব ঘটনা ঘটে গেছে। এখন এই যে আপনি বললেন যে নামার ক্ষেত্রে এটা তো এখন আমাদের সংগঠনগুলো যারা আছে, যারা কাজ করছে, কথা কিন্তু আপনার মিডিয়ার থেকে শুরু হয়েছে, মিডিয়ার থেকে শুরু হয়ে গেলে হয়তো রাস্তায় ওটা হওয়ার জন্য যে সময়টা, সেই সময়টা আসে নাই, এর মধ্যে হয়তো ঘটনা ঘটে গেছে, কিন্তু সেইটা বড় কথা না। ঘটনা হলো যে আপনি রাস্তায় প্রতিবাদ করেন কি না করেন, এটি দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। আপনাকে মূল জায়গা হলো, যে জায়গাটাকে আপনি আসতে হবে, সে জায়গাটা হলো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের দেশের প্রচলিত আইন কি কি ব্যবস্থা রেখেছে, অর্থাৎ অপরাধ নিয়ন্ত্রণের জন্য তো মূল জায়গাটা হলো আইন এবং আইনের প্রয়োগ এবং বিচার। এই জায়গাগুলোতে যদি আপনি দৃষ্টি না দেন, আপনি যতই রাস্তায় থাকেন, সাগররুনির ব্যাপারে তো আপনারা রাস্তায় কম কিছু করেন নাই, কিছু করতে কোনো রেজাল্ট তো আসে নাই, আসছে। তো আমার কথা হলো যে আপনার দেশে প্রচলিত যে আইন কানুন আছে, এই যথেষ্ট মানবাধিকার রক্ষার জন্য বলেন আর অপরাধ নিয়ন্ত্রণের জন্য বলেন, আমাদের যথেষ্ট আইন কানুন আছে, কিন্তু এই আইন কানুনটা সঠিক প্রয়োগের ব্যাপারে যদি আমরা কথা না বলি, তাহলে পরে আমরা যতই মুভমেন্ট করি, যতই ভয়েস রেজ করি, কোনো অপরাধ নিয়ন্ত্রণ হবে না, এগুলো আস্তে আস্তে বাড়তেই থাকবে। না, প্রতিবাদের বিকল্প প্রতিবাদ আপনি কোথায় এখন বাংলাদেশের প্রতিবাদ, আপনি যদি এজ এ হোল বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশের প্রতিবাদের অবস্থানটা কোথায় বলেন এখন? বাংলাদেশে যদি এজ এ হোল আপনি বলেন যে এইখানে প্রতিবাদের এখন অবস্থানটা কি বলেন, কোন ব্যাপারে আপনি প্রতিবাদ তেমনভাবে একটা করতে পারবেন এবং সেটা অর্গানাইজ করার মতো সেই রকম পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে কি আছে, সেটা আপনি চিন্তা করেন। প্রতিবাদ তো এখানে আপনার একটা মানবাধিকারের ঘটনার লঙ্ঘনের ক্ষেত্রে সেইটা করা যায়, আমরা এখানে এসে টেলিভিশনে 2-4টা কথা বলতে পারতেছি, কিন্তু আপনি যদি বলেন যে এজ এ হোল যদি এমন কোনো প্রতিবাদ আসে যেটার সঙ্গে সরকারের সঙ্গে খুব ইন্টারেস্ট জড়িত, সেখানে কি আপনি প্রতিবাদ করতে পারবেন? সরকারের তো জড়িত না, না নুসরাতের ব্যাপারে জড়িত সেটা বলছি না, কিন্তু এখন এই নুসরাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটছে, সেখানে এই যে ত্রুটি, এই যে মামলা হলো না, এবং মামলা না হওয়ার পরে পরবর্তীকালে এই প্রধানমন্ত্রী বলার পরে আপনার কিছুটা লড়ে চড়ে বসলো। এখন এই জায়গাটা হলো আমাদের ত্রুটি, কারণ এখানে আপনার নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী কেন বলতে হবে, বা হালিমার ব্যাপারে প্রধানমন্ত্রী কেন বলতে হবে, এটা এই জন্যই হচ্ছে কারণ আপনি পিক অ্যান্ড চুজ করে নুসরাতের মতো আরও 15টা ঘটনা ঘটতেছে, নুসরাতকে পিক অ্যান্ড চুজ করে আপনার এমার্জেন্সি করে আপনি বিচার করে সাজা দিয়ে দিলেন, তাতে আরও 9 জন যে অপরাধী শিকার হলো, তারা কোনো বিচার পেল? এভাবে তো আপনি দূর করতে পারবেন না। আপনার শিশু নির্যাতনের ক্ষেত্রে খুলনায় সিলেট 2টাকে আপনার খুব দ্রুত বিচার আইনে করে কিন্তু সাজা দিয়ে দিলেন, কিন্তু এরকম শিশু তো আরও শত শত নির্যাতন হয়েছে, মামলাগুলো পেন্ডিং আছে, সেখানে আপনি কোর্টের দিকে যান, আজকে কোর্টে আপনার এই কোর্টে কতজন বিচারক আছে আর কতটা মামলা আছে? একটা কোর্টে জজ সাহেব সকালবেলা বসে এক চেয়ারে, ওই চেয়ারে আবার বিকালে আর এক জজ সাহেব বসে, তাহলে আপনি বিচার যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আলটিমেট রেজাল্টটা তো ওই জায়গাটাই যে আইনের মাধ্যমে বিচার করে সাজা দিয়ে অপরাধ কমানোর জন্য আরেকজনের মনে একটা ধারণা দিতে হবে, তুমি যদি এই অপরাধ করো তাহলে তোমার বিচার হবে, সাজা হবে। এই ধারণাটা কি আমাদের মনে আছে? যারা প্রভাব আছে, যারা ক্ষমতায় থাকে, বা যা ধরে অর্থ আছে, বিত্ত আছে, ইরেসপেক্টিভ দল, আওয়ামী লীগ বিএনপি বলতে কিছু নাই, প্রত্যেকটা এলাকায় কিন্তু একটা জিনিস কিন্তু আমি মনে হয় যে এটার কিন্তু কোনো বিকল্প নাই। যে কথাটা এসছে, আপনি হয়তো মানে একটার সাথে আরেকটাকে কিছুটা ডিউ রেসপেক্ট আমার মনে হয় গুলিয়ে ফেলেছেন, কিন্তু এই মুভমেন্টের কিন্তু কোনো বিকল্প নাই। আপনি যতই বলেন এর মধ্য থেকেই কিন্তু, বিশেষ করে আমি বলব এই সমালোচনাগুলো আমার সাথে আমাদের থাকা উচিত। ফিউচারে হবে কি, ধরেন এটার যারা অধিকার নিয়ে আন্দোলন করছে, যারা নারীবাদী সংগঠন, যারা মানে এই সমস্ত অধিকার নিয়ে, তাদের তো আলটিমেটলি তাদের অ্যাক্টিভিস্টদের কাজ কি? অ্যাক্টিভিস্টদের কাজই তো আন্দোলন করা, মুভমেন্ট করা। ইউ হ্যাভ টু হ্যামার, মানে হ্যামার তো হয়েছে না তা না, হ্যামার হচ্ছে, কিন্তু আপনি ফরমেশনটা হয়তো আপনি বলতে পারেন যে একটা সমাবেশ করেন, যে এটার মধ্য দিয়েই সব হয়ে যাবে। না না, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, ওই যে একটা হয়তো আমরা একটা বড় সমাবেশের একটা সেই জিনিসগুলো হয়তো, কিন্তু সেটা যে এখন ঘটনাগুলো তো আপনি দেখেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। এই যে সবাই তাকিয়ে আছে প্রধানমন্ত্রী বলার পরে সিঙ্গাপুর নিয়ে যাবে, এটা কিন্তু একটা আচ্ছা চিকিৎসা ওর জন্য কিন্তু চিন্তা হচ্ছে যে সিঙ্গাপুর নিয়ে যায় কিনা, এই সমস্ত কারণে হয়তো হয় নাই, কিন্তু হওয়াটা হলে ভালো হতো। আমি বলছি না যে হলে ভালো হতো না, কিন্তু সেটা আপনার পরিবেশ পরিস্থিতির কারণে হয় না, কিন্তু এর জন্য কিন্তু বসে নাই, সবাই কিন্তু বলছে কথা। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের কাছে এই সুশীল বা সুবুদ্ধি সম্পন্ন মানুষরা যারা রয়েছেন, তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস যখন একেবারে চূড়ায় চলে যায়,
তখন তো মানে এই প্রশ্নগুলো ওঠে যে নিশ্চয়ই দায়িত্বশীল কোনো কাজ করতে পারছেন না বা দায়িত্ব অবহেলা করছেন, তাহলে তাদের ঘুমটা কে ভাঙাবে? এই মানবাধিকার কর্মীরাই, এই নারী নেত্রীরাই, বা অথবা শিশুশ্রী সমাজের যারা নেতৃত্ব রয়েছেন, তারাও যখন তাদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন জাগে তখন তো আর কিছুই থাকে না। এই প্রশ্ন জায়গাটাই আমি মনে করি খুব একটা প্রাসঙ্গিক না। কারণ হলো আপনি ধরেন, আপনি কি কোনো কাউকে শুনেছেন যে এই ব্যাপারে কেউ সাইলেন্ট ছিল? আমি তো মনে হয় যত নারী সংগঠন আছে, মানবাধিকার সংগঠন আছে, সবাই তো বলছে। আপনি একটা ফর্মুলা বলতে পারেন যে একটা ফর্মুলার মাধ্যমে রাস্তার ভিতরে 5,000 10,000 লোক সমাবেত করে একটা সমাবেশ ডাকা হয় নাই, কিন্তু সেইটি হয়তো টাইম ফ্যাক্টরের কারণে অন্যান্য সিচুয়েশনের কারণে হয় নাই। কিন্তু এইটার ব্যাপারে যে কেউ বলে নাই বা ভয়েস রেজ করে নাই, এটা ঘটনার পর দিন থেকেই ভয়েস রেজ করেছে। আজকে তো আমাদের আমরা আরেকটা টক শোতে ছিলাম, সুলতান কামালের সঙ্গে আলাপ হলো যে না, এটা যে এইভাবে যদি অভিযোগ করা হয় যে এটা করা হয় না, তা না, হয়তো এই যে ফরমেশনটা মানে একটা টোটাল ফরমেশনের মাধ্যমে যেটা, সেটা হয়তো বিভিন্ন কারণেই হয় নাই। সেটা ওই যে বললাম আপনাকে যে ঘটনাটা হওয়ার পরই আসলো, এর মধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিল, মামলা হলো না, এইগুলো হয়তো অবজারভেশন, এরপর সিঙ্গাপুর নিয়ে যাবে, মেয়েটা কি বাঁচবে কি বাঁচবে না, এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো অতটা হয় না। কিন্তু এটা কোনো প্রধানমন্ত্রীর ইনভলভমেন্টটা তো পজিটিভ ইনভলভমেন্ট, কিন্তু কেমন জানি আমার কাছে একটু অন্যরকম। প্রধানমন্ত্রী আপনাদের সব কথাতে আমরা ঐক্যমত হলাম যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যতই এড়াতে চাই আমাদের সেই ভয়েসটা ওরকম আসে ছিল না, এটা হলো বাস্তব। তবে আমি অনুরোধ করব যে আপনারা যখন বুঝছেন যে কেন হয়নি, তবে আবার তাদেরও জবাব দিয়ে প্রশ্ন আসছে, আপনারা তাদেরকেও ডাকেন, তবে চেষ্টা করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু নতুন করে ভাবা দরকার। ওয়াজের কথাটা আপনি বললেন, ওয়াজেরটা তো একটা কনসার্ন নিয়েছে গভর্নমেন্ট, কিন্তু আমাদের হয় কি স্টেপগুলি বোধহয় খুব স্লো হয়। আমার মনে হয়, আমি জানি না আইনের ব্যাপারটা, আমি চেয়েছিলাম যে ক্লিয়ার করবে কেন ওই ডিলেটা হয়, সেটা নিশ্চয়ই করবেন, একটু জানাবেন। কিন্তু আমার যেটা মনে হয় এই যে আইনের এই ধীরগতি বা এইটা বোধ হয় একটা ব্যাকড্রপ অফ মাইন্ড কাজ করে যে আমি অপরাধ করলেও কিছু হবে না, এবং এই বোধটা কিন্তু সকল সর্বনাশের মূল বলে আমার কাছে মনে হয়। কারণ নইলে এই মানে এই লোকের মানে গালি চলে আসে মুখে, এই লোকের পক্ষে কিভাবে মিছিল হয়, স্থানীয় প্রশাসন তখন কি করেছিল। আমি জোর দাবি জানাচ্ছি সেটারও তদন্ত করা দরকার, যে এই যে একটা মিছিল হলো এই হত্যাকারী এই পাষণ্ডের পক্ষে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তখন কি করেছিল, নাম্বার 1। নাম্বার 2, আবার কথাটা আবার রেফার করি, এই মাদ্রাসার গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট, ইনি একজন আমলা, তার রোলটা কী ছিল, এই পুরো বিষয়গুলি দেখতে হবে। একটা ওসিকে প্রত্যাহার করা ডাজন্ট মিন এনিথিং। আমার মনে ওই সোনাগাজীর পৌর কাউন্সিলর গতকাল সরকারি দলের নেতা কে একজন পৌর এই যে সহসভাপতি, ওই কমিটির সহসভাপতি লোকাল আওয়ামী লীগ লিডার, এখন পর্যন্ত তাকে কেন বহিষ্কার করা হলো না? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কনসার্ন সবই ঠিক আছে, কিন্তু পুলিশ প্রত্যাহারের পাশাপাশি এই রাজনৈতিক যে ইনভলভমেন্টটা আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা দৃশ্যমান অ্যাকশন নিতে হবে, নাহলে কিন্তু একটা ভুল বুঝাবুঝি থেকেই যায়। এবং আমি আবারও বলছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন, সেখানে এই চুনোপুটি নেতা, পাতি নেতা, এদের বিরুদ্ধে কেন অ্যাকশনে যাওয়া যাবে না? কারণ আপনার হয় কি, হয়তো লোকাল আওয়ামী লীগের একটা নেতা বা এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে জনমানসে যে ইয়েটা হবে যে আওয়ামী লীগের নেতা হওয়াতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এরপরে যত সঙ্গত কারণেই ডিলেড হোক, মনে হবে ওই লোকটা বোঝায় দায়ী। তো কেন আওয়ামী লীগ বা সরকার এই দায়টা নেবে? আমি আশা করব তার বিরুদ্ধে একটা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নইলে হবে কি, আমি বলি, নইলে এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। আমরা হয় কি, আজকে মেয়েটা মারা গেছে, আমরা সবাই দুঃখিত, অনেক ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু চাপা পড়ে যেতে সময় লাগবে না যদি আপনি এদের ছেড়ে রাখেন। কারণ এই লোকাল যে আনহোলি অ্যালায়েন্সটা এখন হয়তো চুপচাপ আছে, বাট ইউ নেভার নো, একটু ঠান্ডা পড়ে গেলে তারা আবার অন্যভাবে তাদের নখদন্ত বিস্তারিত করবে কিনা, কারণ এটাই করা স্বাভাবিক। কাজেই ওই যে হিট দ্য রড হোয়েন ইট ইজ রেড, এখন দ্য রড ইজ রেড, ইউ হ্যাভ টু হিট নাও, আদারওয়াইজ দেখবেন এই মহলটাই আবার অন্যভাবে অন্য খেলা খেলবে, যেটা সবার জন্য দুঃখজনক। রাজনৈতিক একটা প্রশ্ন করতে চাই, অবশ্যই এর সাথে রিলেভেন্ট, বারবার যেটি আপনি টাচ করার চেষ্টা করছেন, সেই প্রশ্নটা যদি একটু উল্টো হয়ে করি, যে যারা সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকে, শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপি নয়, যারা যখনই ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে মধ্যম সারির, সামনের সারি, যেভাবে আমি বলি না কেন, এই নেতাকর্মীদেরকে আমরা কখনো দেখেছি কোনো সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? যেমনটা দেখে থাকি এই পাষণ্ডের পক্ষে যেমন দাঁড়িয়েছে তাদেরকে, হ্যাঁ, এর কারণটা কি? মানে খারাপ কাজের সমালোচনা করলেই তারা মনে করে যে গভর্নমেন্টের সমালোচনা করা হলো, এরকম কিছু না। আপনার একটা অনেক বেসিক প্রস্তুত শুনেন, আমাদের রাজনীতির ধরনটা পাল্টে গেছে।
আপনি যদি 25 বছর 20 বছর 15 বছর আগের রাজনীতি দেখতেন, পল্টনে একটা স্বভাবে মানুষ রিক্সা ভাড়া করে যেত, মানে নিজের খরচে যেত, গিয়ে অংশ নিত। একটা কোথাও অন্যায় হয়েছে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম নিজের উদ্যোগে আমরা রাস্তায় বের হয়ে গেছি। ওই রাজনৈতিক পরিবেশটা কিন্তু এখন নেই। এখন আমাদের মানুষে এমন একটা পরিবর্তন হয়েছে, রাজনীতিটা এখন হয়ে গেছে অনেকের কাছে, এই দেশ তো নিয়ন্ত্রণ করে মধ্যবিত্তরাই, মূলত মধ্যবিত্তর কাছে রাজনীতি এখন একটা অস্পৃশ্য এবং ভীতিকর জিনিস হয়ে গেছে। আগে বিশ্ববিদ্যালয়ের পরও আমরা যখন পড়েছি, জিয়াভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, আমরা যে প্রতিবাদী একটা ভূমিকা আমাদের ছিল সেটা কিন্তু এখন নেই। এখনকার যে ছাত্ররা তারা রাজনীতিক অন্যভাবে দেখে। কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ডাকসুর যিনি যারা ছিলেন তারা আমাদের কাছে আদর্শ ছিল। তারা আসলে আমরা ক্লাস বের করে ছুটে যেতাম, তারা পাজামা পাঞ্জাবি করে রিক্সায় করে আসতো, বড় জোর একটা 50 হোন্ডার পিছনে করে আসতো। এখন কিন্তু যারা ছাত্র নেতা তারা বিলাসবহুল গাড়িতে আসে, তারা বিলাসবহুল দ্রব্যাদি ব্যবহার করে, এবং তাদের এই বিলাসিতার কারণে সাধারণ ছাত্র ধরে নিয়েছে ওই রাজনীতি মানে একটা বৃত্ত আহরণের একটা পথ। এটা ছাত্র রাজনীতি বলেন আর জাতীয় রাজনীতি বলেন। এতে করে হয়েছে কি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি যখন ওইভাবে বৃত্ত আহরণ করতে পারবো না, আমি কিন্তু আমার ক্যারিয়ারের দিকে বেশি মনোযোগী। কাজল ভাই এখন তো সব আওয়ামী লীগের হয়ে গেছে। না, আমি সেটাতে আসছি না। আরেকটা জিনিস দেখেন, কাজল ভাইয়ের সঙ্গে একটা সাপ্লিমেন্ট দেয়, সেটা দেখেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ রাষ্ট্র পরিচালনা করে, এবং প্রত্যেকটা বড় বড় সিদ্ধান্ত কিন্তু একনেকে হয়। আপনি কি গত 10 বছরে দেখছেন যে 2-3 জন মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে যে না মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা এইভাবে না এইভাবে হতে হবে, একটা কোনো বক্তব্য দেখছেন কোন মন্ত্রীদের? তাহলে একজন এটা যদি না হয় তাহলে একজন ব্যক্তি তো রাষ্ট্র পরিচালনা করতে পারে না, ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য মন্ত্রীদেরকে বলা হয়েছিল, কিন্তু কেউ কিন্তু কোনো কথা বলে না। এখন কিন্তু আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার প্রথম টার্গেট থাকে আমার ক্যারিয়ার। আমি কিন্তু দেশ জাতি ওসব নিয়ে ভাবি না, কারণ ওসব নিয়ে ভাবা মানে আমি মনে করি যে একটা অস্পৃশ্য জায়গায় যাচ্ছে। এই রাজনীতিতে এই যে বিমুখতা, এইটার পরিবর্তন আনতে হবে। এটার পরিবর্তনের জন্য দায়টা রাজনীতিবিদদের নিতে হবে। তার আগে ছোট্ট করে একেবারে ছোট করে জানতে চাই মঞ্জুর মোর্শেদ আপনার কাছে, গতকাল আদালতও একটি মন্তব্য করেছেন একজন আইনজীবীর দৃষ্টি আকর্ষণ পরিপ্রেক্ষিতে, যে অন্যান্য মামলার মতন এই নুসরাতের এই মামলার দিকে যে একেবারে খেয়াল দেওয়া হবে তা নয়, স্পেশালি নুসরাতের মামলার দিকে খেয়াল রাখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে তার নজরদারি বিষয়ে যেমন কথা বলছি, আবার আদালতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বতঃপ্রণোদিত হয়ে, অথবা আপনিও অনেকবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, রিড করেছেন, তখন আদালতের নজরে আসে, আদালত সেগুলো একটা পর্যবেক্ষণ দেয় বা রায় দেয়, বা এক ধরনের কি বলা যায় এটাকে তড়িঘড়ি কিছু করা যায় কিনা আইনি অনুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে। তো আদালত ক্ষেত্র বিশেষে এই উদ্যোগগুলো নেবে, প্রধানমন্ত্রী ক্ষেত্র বিশেষে উদ্যোগগুলো নেবেন, তাহলে রাষ্ট্রের অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, প্রশাসনিক যেই প্রশাসনের দায়িত্বশীল লোকগুলো রয়েছে, তারা আসলে তাদেরকে টাকা পয়সা দিয়ে রাখার কি দরকার? না, ওইখানে একটা আপনার সুবিধা হবে। রবীন্দ্রনাথের একটা লাইন আছে, 2 লাইনের, কত বড় আমি বলে নকুল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি। নুসরাতকে নিয়ে এই যে সব মহলের যে কনসার্ন, আজকে আইনমন্ত্রীও বললেন এই করবো সেই করবো, বেশি ইয়ার কারণে কিন্তু আমার একটু সন্দেহ হয় ওই নহ ঠিক খাটি হয়ে যায় কিনা। সরি, যেটা হলে দেখেন আদালতের কাছে মানুষ কখন যায় সর্বশেষ হিসাবে, এবং এটি নজরে আনা আর হইলো রিট পিটিশনের ডিফারেন্স। কিন্তু নজরে হলো একটা পত্রিকায় নিউজ করলে একজন লয়ার যে দেখাইতে পারে যে এইটা কিছু করা যায় কিনা, আর আমরা কিন্তু সবসময় রিট পিটিশন করে সুনির্দিষ্ট প্রেয়ার নিয়ে আদালতে যাই, তখন আদালত সে পিটিশন দেখে সেই অর্ডারগুলো দিতে হয়। আর নজরের ব্যাপারে আসলে সেখানে আদালত কিছু বলতে পারেন, নাও বলতে পারেন, কারণ ওখানে তো কোনো ফাইল নেই, ওখানে তো ফাইল ইনিশিয়েট হয় নাই, আর সেক্ষেত্রে সেটা হয়। আর এখানে যেহেতু আপনার ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্সে মামলা হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে সঠিকভাবে করার জন্য, ওই কারণে আদালত আর কোনো হস্তক্ষেপ করে না। কারণ আপনি জানেন যে একই প্রসেসে দুইটা চলতে পারে না, তাহলে সেটা কন্ট্রাডিকশন হয়। এখন আদালত যদি একটা জুডিশিয়াল তদন্ত কমিটি করে দিত আর এদিকে পুলিশও একটা তদন্ত করতো, দুই তদন্তের মধ্যে যদি আবার ডিফারেন্স হতো তাহলে আসামি বেনিফিট পেয়ে যেত। এই কারণে কিন্তু করা হয় না। তবে এই জন্য আদালত বলেছেন যে ওই যে কথাগুলো বলেছেন, অন্য কয়েকজনের নাম বলেছেন, মিতু, তনু, তকি হত্যার মতো যেন, এটা তো আদালত বলতে হবে, কারণ এটা তো আমাদের মনেও আছে। এই ঘটনার সাথে সাথে যখনই বলা হচ্ছে যে মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, বাংলাদেশের 16 কোটি মানুষের মনে এইরকম আসছে, এটাও কি ওই রকম হারিয়ে যাবে কিনা? এবং সেই একই কেন আদালতের তো ওনারা তো মানুষ, ওনারা তো হিউম্যান বিং, ওনাদের মনেও সেই জিনিসটা আসছে, সেই জন্য বলেছে এইটা। এবং এইটা একটা সবচেয়ে পজিটিভ দিক, সেটা হলো অনেক ক্ষেত্রে আমরা যখন আটকে যাই
প্রশাসনিকভাবে আমরা কিন্তু সব ক্ষেত্রে পারি তা না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানবাধিকার, পরিবেশ এগুলো নিয়ে কিন্তু আমরা আদালতের হস্তক্ষেপ ভালোই পাচ্ছি এখন। এটা গত 10 বছরের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা আগে ছিল না। জি, এই বিষয়ে আরো প্রশ্ন থাকবে। আর ডক্টর জিয়াউর রহমান, আপনার কাছেও প্রশ্ন থাকবে, যেটা মঞ্জুর বশির প্রথমেই তিনি করেছিলেন, যে এই অপরাধগুলো কেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে আমাদের কোনো গবেষণা আছে কিনা, অথবা রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে তারা এইসব বিষয়ে কেন মানে খুব ক্রমান্বয়ে উদাসীন হয়ে উঠছে। আমরা এই প্রশ্নগুলো উত্তর জানবো আপনাদের কাছে। 10টা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে, ফিরছি খুব শিগগির। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। ডক্টর জিয়াউর রহমান, বিরতির যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যে তেমন কোনো গবেষণা আমাদের কাছে আছে কিনা, রাষ্ট্রের কোনো গবেষণা, যে এই অপরাধগুলো কেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অপরাধগুলো কেন নির্মূল তো হয়তো কোনো সমাজেই করা সম্ভব নয়, তবে আমরা এই রাষ্ট্রটি কেন ট্রেন হতে পারছি না? না, এই ধরনের গবেষণার মানে ক্ষেত্র খুব বেশি নাই। আমরা ছোট ছোট গবেষণা করছি আমাদের বিভাগের তরফ থেকে। এটি খুবই, আমি বলবো যে এটি মানে এটা জাস্ট আমাদের একটা একাডেমিক অনেকটা দায় থেকে এটা করছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের কাউন্সিল বা সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ফর এক্সাম্পল, এই ধরনের কাউন্সিলের মাধ্যমে যে ফান্ডিং দিয়ে যে ধরনের রিসার্চ করা, সে ধরনের প্রক্রিয়াটি খুব বেশি আছে বলে আমি মনে করি না, এবং এটা নিয়ে খুব বেশি চিন্তাও করে না যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে। আমরা রিসেন্টলি ব্যান্ড বেইজে কিছু রিসার্চ তারা কিছু ফান্ডিং দিচ্ছে, এর বাইরে আসলে আমরা খুব বেশি রিসার্চ ফান্ডিং এটা দেখি না। এটা একটা রিসার্চ করতে গেলে কিন্তু আপনার খুবই, আপনি যদি সায়েন্টিফিক রিসার্চ করতে যান, এটার কিন্তু অনেক প্রক্রিয়া এর সাথে জড়িত। তো একটা হয়তো হঠাৎ করে আপনি যদি আপনার সেই নর্মাল মাইন্ড নিয়ে যদি আপনি মনে করেন যে আপনাকে একটা কাজ, আপনি ফরমাইশি কাজ আপনি দিলেন আর সেটা করে, এটা কিন্তু খুব সহজ কাজ না। আমি একাডেমিক জায়গা থেকে বলছি। তারপরেও আমরা ছোট ছোট কাজ করছি। যেমন এর আগে আমরা টেরোরিজমের উপর যেমন আমরা একাধিক কাজ করেছি, আমরা সোশ্যাল ট্রান্সফরমেশন এবং তার সাথে আমাদের যেই সোসাইটির যে অ্যানোমালিসগুলো তৈরি হচ্ছে, যেই সোশ্যাল প্রবলেমসগুলো তৈরি হচ্ছে, একটু আগে যে কথাগুলো বলা হচ্ছিল যে এই ট্রানজিশনের মধ্যে, আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে টেকনোলজির কারণে, আকাশ সংস্কৃতির কারণে, এই সমস্ত কারণে আমাদের এখানে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি, পর্নোগ্রাফির কারণে, এগুলো ছোটো ছোটো গবেষণা অনেকটা মনোগ্রাফের মতো আমরা করেছি। তো সেই সমস্ত জায়গায় আমরা ডেফিনেটলি একেবারে এই ইস্যু ধরে আমরা এটা হয়তো করিনি, কিন্তু আমরা আকাশ সংস্কৃতি, টেকনোলজি, এই যে রিলেশনশিপের চেঞ্জেস, এবং আপনি মানে এ সমস্ত কারণেও যে প্রবলেমগুলো এবং তার ফলে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে ধরেন এই জাতীয় কাজের জন্যে রিসার্চের যেই এটা আসলে পলিসির মধ্যে নিয়ে আসা দরকার। পৃথিবীর সমস্ত দেশে, উন্নত দেশে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটি পাশাপাশি আপনার রিসার্চের মাধ্যমে যে আপনার ফাইন্ডিংসগুলো হয় সেটা দিয়ে আমরা এখানে অনেকে কথা বলছি বটে, কিন্তু আপনি যদি এই রিসার্চের মাধ্যমে যদি আমাদের কাছে অনেক ফাইন্ডিংস থাকতো, সেগুলো কিন্তু পলিসিতে অন্তর্ভুক্ত করার জন্য এখানে ধরেন এই আলোচনাটা হয়তো একটা রিসার্চের ফাইন্ডিংসে নিয়ে হয়তো এটাকে আরও শার্পেন করা, আরও কোনো মানে এক্সপার্টের ওপিনিয়নের মতো সেটাকে দিয়ে তখন পলিসিতে কিন্তু এগুলো করা সহজ হতো। যেমন একটি কথা আমি বলেছি, ধর্মের বিষয়টি কিন্তু আমি বলি না, আমি বলছি ধর্মীয় লেবাসে এই যে এগুলো কিন্তু এখন সময় এসছে যে আপনার এই মাদ্রাসায় কি হচ্ছে, এই মাদ্রাসাগুলোতে আসলে কি হচ্ছে, মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে। আমরা অনেকদিন একমুখী শিক্ষার কথা বলেছি, আপনি দেখেন এগুলো কিন্তু একটা নতুন, আপনি শুধু মাদ্রাসার কথা আমি বলছি না, আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও কিন্তু অনেক ধরনের নতুন অ্যানোমালিজ হচ্ছে, সেগুলো আমাদের কিছু গবেষণা আছে। সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে একমুখী শিক্ষার যে বাস্তবতা এবং সেটা যে প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু আমরা জাস্টিফাই করতে পারতাম। আমি প্রশ্নটি এখানে করতে চাই যে গবেষণালব্ধ ফলাফল যতটুকুই বেরিয়ে আসুক না কেন, বা গবেষণা যাই করা হোক না কেন, যে পর্যায়ে এসে আপনারা কিছুটা করছেন, তারও কি ফলাফল কোথাও মানে দেখছেন বা পলিসি মেকিং এর ক্ষেত্রে কোনো কাজে লাগছে? না, পলিসি মেকিং এর ক্ষেত্রে এই কালচারটাই এখানে নাই। একমুখী শিক্ষানীতি তো আমাদের এখানে বাস্তবায়নের নির্দেশনা জারি হয়েই আছে, বাস্তবায়ন কতটুকু হয়েছে? না, আমি বলছি যে তারপরেও আপনি এটাকে ধরেন
প্রকৃত অর্থে যারা এগুলো ঠেকিয়ে রাখছে, যাদের ইন্টারেস্ট আছে, তারা তো এগুলো বাস্তবায়ন করতে দিচ্ছে না, এটাই হচ্ছে রিয়ালিটি। তো সেই জায়গাগুলো কিন্তু আপনি সোসাইটির মধ্যে আরও এটাকে মানে তুলে ধরা যায়। আমি এটাই বলছি যে শুধুমাত্র কিন্তু আমি মাদ্রাসার কথা বলছি না, আমাদের মাদ্রাসার বাইরেও একাধিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোর লুফলস আছে। আমরা হলি আর্টিজান ইনসিডেন্টের ঘটনার সময় কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমাদের এই সমস্ত উচ্চবিত্তের সন্তানরা কিভাবে এই সমস্ত একেবারে খুব ইংলিশ মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি সে সমস্ত জায়গার থেকে, তো তারও কিন্তু কারণ আছে। এগুলো করার সময় আমরা দেখেছি যে ওখানে, যেমন ধরুন কথার কথা একটু উদাহরণ দিচ্ছি, যে ওই গবেষণা থেকে আমরা দেখেছি যে ওখানে যেই নন পলিটিক্যাল কালচারের নামে যেই ধরনের পলিটিক্যাল মানে ওখানে অ্যাক্টিভিটিস চালু ছিল, সেটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি সেগুলো সেখানে চালু ছিল না, কিন্তু যে মৌলবাদী সংগঠন তারা কিন্তু নানাভাবে সেখানে সেই জিনিসটি কাজে লাগিয়েছে। তো সুতরাং এই যে জিনিসটি আমি বলবো যে এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয়, আসলে পলিটিক্সের নাম মানে অ্যাপলিটিক্যাল, নন পলিটিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ওই ধরনের পলিটিক্সটা একটা মাত্র তাদের সুযোগটা ছিল বলে তারা কিন্তু মগজ ধোলাই বলেন আর আই ওয়াশ বলেন, যে ব্রেন ওয়াশ বলেন, এ ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ পেয়েছে। তো কাজেই ডেফিনেটলি এগুলো কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে যে ধরেন একটা ইন্ডিপেন্ডেন্ট ফান্ডিংও দিচ্ছে কিছু, ব্যান্ডবেজ এখন অনেক ফান্ডিং দিচ্ছে কিছু, কিন্তু এগুলোকে আর্টিকুলেট করা, এগুলোকে পলিসির আওতায় নিয়ে আসা, আপনি এই যে আইডিআরসি আছে কানাডিয়ান সংগঠন, আপনি দেখবেন তাকে স্ট্যাট কানাডা আছে, তাদের সাথে একটা অদ্ভুত লিঙ্ক আছে যে তারা পলিসি যখন নিতে যায় তখন এই ফান্ডিংগুলো তারা সেগুলোকে কাজে লাগে। আমাদের এখানে এই জিনিসগুলি, কালচারগুলোই ডেভেলপ করেনি, সেটি একটি দুর্ভাগ্যের বিষয়। মঞ্জুর মোর্শেদ, আপনি যেহেতু এই বিষয়ের উপর বারবার গুরুত্ব দিচ্ছিলেন, বারবার বলতে বিশেষ করে গুরুত্ব দিচ্ছিলেন গবেষণার উপরে, তো এই গবেষণা করেও বা যেটুকু করা হয়েছে, আমরা যে প্রশ্ন ডক্টর জিয়া রহমানের কাছে বলছিলাম, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, যে কেন এত মানে মূল্যবোধ অবক্ষয়, কেন সব অনেক কিছুতে আমাদের বিচ্যুতি ঘটছে, এই খুব সহজ সাধারণ বিষয়গুলো তো আমরা গবেষণা করে বের করা দরকার নেই, এটা আমরা অনেকেই এমনিতেই বুঝি, সেই জায়গাগুলো তো ঠিক করতে পারছি না। এটার একটা গুরুত্ব আছে। এমনিতে বোঝা ইন্ডিভিজুয়ালি আপনি এক ধরনের বুঝলেন, আমি এক ধরনের বুঝলাম, কিন্তু অ্যাজ এ হোল রাইট বোঝাটাকে বের করার জন্য গবেষণা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং গবেষণার যেটা জিয়া ভাই বললেন যে গবেষণাটা আমাদের পলিসি মেকিংয়ে কিন্তু এদের এই কোনো সোর্সই নাই অনেক ক্ষেত্রে। ইদানিকালে আপনি ধরেন এই জাস্ট গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তৃতা শুনবেন এই গবেষণার ক্ষেত্রে, উনি দিয়েছেন যে আমাদের দেশে এই যে ধান উৎপাদন, এই যে আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসলো, এটা কিন্তু রিসার্চের কারণে, যে এক জায়গায় পানির মধ্যে ধান কিভাবে ভরতে হবে এইভাবে করতে হবে, আর যদি ওভাবে না হইতো গবেষণা করে বের করেন ওখানে ধান হইতো না। কিন্তু তা আমাদের এখানে এই বিশ্বের সমস্ত জায়গায় আছে এই সামাজিক যে অবক্ষয়, এগুলো এটা তো অনেক আগে করেছে, তারা অবক্ষয়টার ক্ষেত্রে তারা সব কিছু নখর দর্পণে নিয়ে আসছে, কিন্তু আমাদের এখানে যেটা নাই, জিয়া ভাই যেটা বললেন ওনার ডিপার্টমেন্ট ওয়াইজ করতেছে, এটা না, আপনি 10,000 কোটি টাকা দিয়ে একটা ফ্লাইওভার করতেছেন, ঠিক আছে, ফ্লাইওভারটা আছে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মূল কম্পোনেন্ট আমরা। এখন আমরা যদি অবক্ষয় হয়ে আমরা যদি এই কাজগুলো করতে থাকি, একটা নারীকে নির্যাতন করলাম, ছেলেকে মেরে ফেললাম, যারে খুশি তাকে ফায়ার করে দিলাম, তাহলে ওই 10,000 কোটি টাকার ফ্লাইওভার দিয়ে তো আমার রাষ্ট্রের পরিচয় হবে না। ওই জন্য ওটার চেয়েও সবচেয়ে বড় জিনিস রাষ্ট্রের যেটা সবচেয়ে হলো যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এই যে সামাজিক অপচয় কি কেন হচ্ছে, এটার জন্য অনেক টাকা তাদেরকে সরকারকে দেওয়া উচিত, এবং সেখান থেকে দিয়ে এই গবেষণা লব্ধ যে জিনিসটা আসবে রিকমেন্ডেশন, সেইটা পলিসি মেকিংয়ে তারা যদি প্রয়োগ করে, তো সেগুলো আস্তে আস্তে আপনার কাজে লাগবে। আপনার জন্য একটা উদাহরণ দেই, পরিবার পরিকল্পনার প্রশ্ন আসলো, পরিবার পরিকল্পনার ব্যাপারে একটা পলিসি মেকিংয়ে আসলো যে পরিবার পরিকল্পনা করা হবে সারা দেশব্যাপী, তখন তো পলিসি মেকিংয়ে সিদ্ধান্ত দিলে যেখানে এই করতে হবে, সেটার একটা রেজাল্ট আসছে। তো সব জায়গাগুলোতে যেমন আপনার ওই জঙ্গিদের ব্যাপারে জিয়া ভাই বললেন, জঙ্গিদের ব্যাপারে কিন্তু একটু গবেষণা আমাদের হয়েছে এবং সেইটি কিন্তু আপনার পলিসি মেকিংয়ে কাজে লাগিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় গবেষণা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা যে কথাগুলো বলছি, আপনি যে নুসরাতের কথা বললেন, এটা যে শুধু ওটা কিন্তু একটা মানসিকও প্রবলেম, ওই যে লোকটা সে অপরাধটা করলো ও কিন্তু, তাই না, এটা একটা মানসিকও প্রবলেম। আবার আমি ছোট বাচ্চাকে মেরে ফেলতেছে মা, এটা কিন্তু একটা মেন্টাল যে এই বিষয়গুলো হচ্ছে। আর একটা কথা যেটা আমাদের কাজল ভাই বলছেন, সেইটা একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হলো যে বিচারের মাধ্যমে আমাদের কিছু ত্রুটি আছে। এই বিচারের কারণে, ত্রুটির কারণে আমরা এই যে মানে বিচারের মাধ্যমে যে একটা মানুষকে লেসন দেবো, সেইটা আর হচ্ছে না। সেটার কারণ তো আমি মনে করি যে সরকার অন্যতম এর জন্য দায়ী হবে। কারণ হলো বিচার করার জন্য তো বিচারের ব্যবস্থাটা তো করতে হবে। আপনাকে আজকে 3 লক্ষ মামলা আছে, 3 লক্ষ মামলার জন্য কতজন বিচারপতি? 100 জন বিচারপতি দরকার, সেখানে আছে 10 জন বিচারপতি, তো মামলা শেষ হবে কি? এখনো ঢাকা কোর্টে গিয়ে
দেখেন সকালে একটা চেয়ারে এক বিচারক বসে, উনি আবার বিকালে আরেক বিচারক ওইখানে বসে। তো সকালে যে বিচারক বসলো, মামলা কিন্তু কোনো কম নাই, মামলা প্রতিনিয়ত প্রচুর মামলা হচ্ছে, আগের চেয়ে 5 বছর আগে যে মামলা হতো তার চেয়ে এখন অনেক বেশি মামলা হচ্ছে। এই মামলাগুলো যে বিচার করবে ওখানে কিন্তু বিচারকের সংখ্যা 5 গুণ বাড়ানো হয় নাই, তাহলে আপনি এখানে লক হয়ে যাচ্ছে। এবং ওই লক হওয়ার কারণে এই আজকে হয়তো প্রধানমন্ত্রী বলার কারণে নুসরাতের বিচারটা স্পেশাল ট্রাইব্যুনাল হয়তো 1 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু আরা খালিমা খোদেজা যারা রয়ে গেছে তাদের বিচার কিন্তু 15 বছরে হবে না। তো ওইটা হলো মেজরিটি। তো ওই 15 বছরে যদি না হয়, এই মেজরিটি পোর্শনের যদি বিচারটা তাড়াতাড়ি না হয়, তাহলে ওই বিচারের মাধ্যমে যে আপনি লেসন দিবেন সেই লেসনটা তো আসবে না, আসার কোনো সুযোগ নাই। তো এই জায়গাটায় আমি মনে করি যে মূলত যে এই বিচারের ক্ষেত্রে যদি সরকার একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে, অধিক বিচারক নিয়োগ করে, অধিক সুযোগ সুবিধা দিয়ে যত দ্রুত বিচার করা, লেসনটা যদি হয়, ধরেন আজকে আপনার বিরুদ্ধে একটা অপরাধ হলো, আজকে আপনার ধরেন পকেট ছিনতাই হলো, আপনি যদি এটার বিচার 6 মাসের মধ্যে পেয়ে যান, তাহলে কিন্তু ওই যে ছিনতাইকারী ও যে সাজা খাটলো ওর মনে থাকবে। কিন্তু আজকে অনেকেই দেখা যায় যে অনেক আমরা পাই এখন মামলাগুলোতে মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে সাক্ষী হয়েছে 11 বছর পরে। 11 বছর পরে যে সাক্ষী, ওর কি এটা মনে থাকার কথা বলেন? এটা তো হিউম্যান বিইং আমরা, ও তো সাক্ষী ঠিক মতো দিতে পারে না। তো যখন জেরা করে জিজ্ঞেস করে আচ্ছা বলেন তো কোন হাত দিয়ে কোপটা দিছিল, ওর তো ওটা ডাইন হাত দিয়ে দিয়েছে না বাম দিয়ে বলতে পারে না, একটা বলে দেয়। বলে দেওয়ার কারণে আলটিমেটলি যখন বিচারে আসে তখন দেখা গেল যখন কন্ট্রাডিকশন অনেক বেড়ে হয়ে গেছে, আসামি খালাস পেয়ে যায়। তো এই যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মারাত্মক ত্রুটি রয়ে গেছে। এই ত্রুটি দূর করার জন্য সরকার যেমন উন্নয়নের দিকে আপনার দৃষ্টি দিয়েছে, এই জায়গাটাও ঠিক সমভাবে দৃষ্টি দেওয়া দরকার। কারণ রাষ্ট্রের মূল জিনিস তো হলো শৃঙ্খলা, রাষ্ট্রের মূল জিনিস হলো আপনাকে বিচারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা। আপনি যদি অপরাধ নিয়ন্ত্রণ না করতে পারেন, আফ্রিকার অনেক দেশ দেখেন আজকে কি অবস্থা, কেনিয়াতে যান, ও তো সন্ধ্যার পরে দরজা বন্ধ করে দেয়, সন্ধ্যার পরে দরজা বন্ধ করে দেয়, কেউ বেরোতে পারে না। তা আপনি যদি এই অবস্থা হয় তা আপনি উন্নয়ন দিয়ে কি করবেন? অতএব রাষ্ট্রের যে নাগরিক, আমাদের লোক সংখ্যা বেশি, এই লোক সংখ্যার বেশির মধ্যে আমাদের মধ্যে এই রাষ্ট্রের মাধ্যমে বিচারের মাধ্যমে অপরাধীদের নিয়ন্ত্রণ করা, অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ ব্যবস্থা যদি গ্রহণ না করে তাহলে সেটা রাষ্ট্র সাফার করবে, এবং এই ব্যাপারে অবশ্যই তাদের পদক্ষেপ নিতে হবে। আমি মঞ্জুর ভাইয়ের সঙ্গে একমত, তবে একটু ডিফার করি যে মানে ওই যে নুসরাতের বিচারটা যে কোনো লেসন দেবে না। নুসরাতের বিচারটা হলে কিন্তু অনেকের মধ্যে হয়তো ওই হালিমা খোদে যারা বিচার পাচ্ছে না, কিন্তু নুসরাতের বিচারটা যদি দ্রুত হয়, এই অপরাধ যারা করে তাদের কাছে কিন্তু একটা মেসেজ যাবে যে না, অপরাধ করলে বিচারটা হয়। ডিলের চেয়ে এইটা হচ্ছে এই ক্ষেত্রে না, ওইখানে আবার একটু টেকনিক্যাল কাজল ভাই একটু সমস্যা আছে। অপরাধ করলে বিচার হয় 10 জন, অপরাধ করলে 1 জন আর বিচার হয় না, 9 জন তো বিচার হয় না। আমি মনে করি বোথ আর ইম্পর্টেন্ট। আমি সেটাই বলছি, একটা হলো হয়তো এতটুকু ভূমিকা পালন করবে, 10টা হইলে হয়তো বড় ভূমিকা পালন করবে। নারায়ণগঞ্জের 7 মার্ডারের বিচারও কিন্তু হয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে তিনি দৃষ্টি রেখেছিলেন, তার নির্দেশনা অনেককে আটক করা হলো, তারপরেও কি এই ধরনের হত্যাকাণ্ড থেমেছে? না, আপনি কি বলেন? পৃথিবীর কোনো দেশে কিন্তু অপরাধ কিন্তু একটা জিনিস আমি বলি, অপরাধ কিন্তু নির্মূল করা যায় না, অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। আপনাকে পারঙ্গমতা দেখাতে হবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। নির্মূল যদি আমরা বলি এটা ভুল বলা হবে। আর আমরা মূল্যবোধ নিয়ে অনেক কথা বললাম, পশ্চিমের কথা বললাম, জিয়াবাই রিসার্চের কথা বললেন। দেখেন পশ্চিমে যেগুলি রিসার্চ করে যারা ফিরে এসছে আমরা ওগুলি গ্রহণ করছি। আপনি দেখেন আমাদের এই 51 পরিবারের আমরা যখন ছিলাম বা আমাদের যে ওই সমাজ ব্যবস্থা ছিল, তখন কিন্তু এই জাতীয় অপরাধের মাত্রা অনেক কম ছিল। আমার অপরাধ বলে এই 51 পরিবারতে ভাঙন ধরেন, আমাদের পারিবারিক ভাঙন ধরেন, আকার সংস্কৃতি বল ইত্যাদিও কিন্তু আমাদের বিভিন্নভাবে প্ররোচিত করছে এই জাতীয় অপরাধের দিকে। আপনি যদি পশ্চিমা বিশ্বে জানতেন, তারা কিন্তু এখন আবার ওই জয়েন্ট ফ্যামিলি এগুলো তারা গ্রহণ করছে। আর তাদের যে পরিত্যাজ্য বিষয়গুলি, এগুলি আমরা খুব সাদরে গ্রহণ করছি। এবং এই যে আমরা আকাশ সংস্কৃতি বলেন, আর যে ফিঙ্গার টিপে বিশ্ব, ইউ নেভার নো যে আপনার মেয়েটা বা আপনার ছেলেটা কি করছে রাতে। এই বিষয়গুলি কিন্তু এই আজকের এই অবক্ষয়ের পিছনে মোটা দাগে হলেও দায়ী। আমাদের ছোটোবেলায় কালচারটা কী ছিল? মাগরিবের আজান দিত, ধুলা পায়ে পড়ার টেবিলে বসে যেতাম, বিকালে খেলতাম। এখন আমার আপনার বাচ্চা কি করে? তারা কিন্তু এগুলো আর মানে, এবং তারা কিন্তু বিকালে খেলতে যায় না, তারা ওই সারা দিন রাত এগুলি নিয়েই থাকে, কারণ তার খেলার মতো অবস্থা নেই, তাই না? সে যদি বিকালে খেলতে যেত, সে কিন্তু সন্ধ্যার, সে তো সারাদিনই তার কাছে একই রকম, তাই না? এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা হুট করে খালি দোষ দেব। এখন দেখেন সবাই আড্ডা মারে, কই ছেলেরা মলের সামনে এইখানে সেখানে আড্ডা মারে। আমরা কিন্তু ছেলেবেলা ইভেন আমরা যখন কলেজে পড়ি তখনও কিন্তু আমরা আমরা মাঠে যেতাম, খেলতাম, আজান দিত, হাত মুখ ধোয়ার আগে পড়ার টেবিলে বসে যেতাম। এই কালচারটাকে হয়তো মডার্ন, আপনার হয়তো আধুনিকতা মানে পশ্চাৎপদতা বলবেন, তো অনেক ক্ষেত্রে এই পশ্চাৎপদ মূল্যবোধগুলি কিন্তু আপনার আজকের অবক্ষয়ের জন্য, আজকের অবক্ষয় ঠেকাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। আগে দেখেন প্রত্যেকটা মহল্লায়
কালচারাল প্রোগ্রাম হতো, রবীন্দ্র নজরুল জয়ন্তী হতো, সব মাসে একটা বাৎসরিক নাটক হতো। এই জিনিসগুলো কিন্তু আমরা এখন ভুলে গেছি। শিশু সংগঠনগুলো আমরা যখন খেলাঘর, শাহিন ফৌজ, মুকুল ফৌজ এগুলির নাম তো এই প্রজন্ম জানেই না। তো এই বিষয়গুলো রাখতে আমরা আধুনিকতার নামে যাতে এমন কিছু না করি যেটা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যায়। এটার জন্য সমাজবিজ্ঞানীদের দরকার, এটার জন্য জিয়া ভাইদের এই গবেষণা দরকার। দেখান কোথায় গিয়ে থামবো আমরা, মানে যে অবস্থায় চলছি তাতে আসলে এর ডেস্টিনেশনটা আসলে কি? অবশ্যই থামতে তো কোথাও না কোথাও হবে। তো সেটা হচ্ছে সুন্দর একটা জায়গা, সুন্দর বলতে মানে মূল্যবোধ, নৈতিকতা, সুশাসন সব কিছু মিলে যেরকম একটা জায়গা দেখতে চাই সেখানে থামা উচিত। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি আমরা চলছি সেখানে ওনারা খুব চমৎকার কয়েকটা কথা বলেছে যে গবেষণার কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি এখন দেখার দরকার যে আমাদের দেশের এই যে অবক্ষয় কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে এটাকে আসলে আমাদেরকে মানে একটা রিকমেন্ডেশন আসা উচিত যে এই পদ্ধতিগুলো যেটা আমাদের স্কুল কলেজে দিতে হবে, যেটা আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে দিতে হবে। আমাদের একটা নিয়ন্ত্রণ করতে হবে যে আমাদের বাচ্চারা এত বছরের আগে কেউ মানে পে চ্যানেল মানে পে না দিয়ে ঢুকতে পারবে না এই সমস্ত জায়গাগুলোতে। যেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে আমাদের মানে রাষ্ট্র। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আপনি দেখেন জর্জ বুশের মেয়ে 19 বছর মানে ইয়েতে মদ খেয়েছিল, একটা বারে যায়, তার জন্য তাকে পাঠানো হলো যে মানে ওদের তো সংশোধনাগার ঠিক বলে না, ওরা ইয়েতে বলে, সেখানে তাদেরকে পাঠানো হলো। প্রেসিডেন্ট বুশ তো সে সময় ছিল প্রেসিডেন্ট, কোনো হস্তক্ষেপ হলো না যে আমার বেটা মেয়ে কেন যাবে ওই জায়গায়। এই জায়গা থেকে যদি আইনের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান এবং একই সঙ্গে আইনের প্রয়োগ, আমাদের দেশের আইনটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য আইনের চেয়ে অনেক ভালো, অনেক সুন্দর, এবং মেয়েদের প্রোটেক্ট করার জন্য যাবতীয় জিনিসগুলো এখানে করা আছে। শুধু যেটা নাই সেটা প্রয়োগ, যেটা নাই যে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে সেই জায়গাগুলোতে মেয়েদেরকে নিয়ে যেয়ে রাখা। এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার দরকার। আপনি বলছেন কোথায় থামার দরকার, কোথায় থামা আসলে থামা যাবে, কোথায় থামবো সেটা, কোথায় গিয়ে থামবে সমাজ, না সমাজ থামবে কোথায় সেটা আমি চাই না যে কোনো খারাপ জায়গায় থামুক। আমাদের সবারই সর্বাত্মক চেষ্টা করার দরকার যে নৈতিকতা মূল্যবোধকে যেভাবে হোক ফিরে নিয়ে আসতে হবে। আর স্কুল কলেজে যে জিনিসটা হচ্ছে সেটার একটাই দায়ী আমরা, জাকির ভাই বললেন যে হচ্ছে ইয়ে করার কি বলে মোবাইল ফোনের যে বিষয়টা, বা আমরা সারাক্ষণ ইন্টারনেট মানে কম্পিউটারের ভিতরে বসে আছি। আর একটা জিনিস আছে আমি খেয়াল করেছি, বাচ্চার মাদের যদি বাবাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনার বাচ্চাকে, আমার বাচ্চারা তো কোথাও যায় না, খুব ভালো, সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, এই যে ঘরের মধ্যে কি করে সেটা সে জানে না। আবার দেখেন আমরা কম্পিউটার যদি আপনি চালাতে না জানেন, ভালোভাবে না জানেন, তাহলে মিনিমাইজ করে যদি রাখে, বাপ মা এসে দেখবে যে অন্য কিছু খেলা খেলেছে। এই যে বিভিন্নগুলো অবক্ষয় কিন্তু ওখান থেকেই শুরু হয়, এই লালসাগুলো কিন্তু ওখান থেকেই শুরু হয়। কাজের মানুষের সাথে আমি কি বিহেভ করব, আমার বাড়ির মার সাথে আমি কি বিহেভ করবো, সেগুলো যদি নৈতিকতা মূল্যবোধের মধ্যে না নিয়ে আসতে পারি, এবং আমরা থামবো সেই জায়গা যে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে নৈতিকতা মূল্যবোধ ফেরত নিয়ে আসতে হবে, এবং আমাদেরকে আনার জন্য আমাদের সন্তানদেরকে সে রাস্তাটা দেখাতে হবে। এখনই জাগার দরকার, সেটা হচ্ছে মা বাবা, স্কুল কলেজ, অভিভাবক এবং প্রত্যেকটা প্রতিবেশী যার যার জায়গার থেকে সন্তানদেরকে ফেরত আনবে। আর যারা এই যে লোলুপ দৃষ্টি নিয়ে নারীদেরকে দেখে তাদের চিহ্নিত করে তাদেরকে আমি একঘর বলবো না, তাদের সংশোধন করার জন্য অথবা তাদেরকে বিচারের আওতা নিয়ে এসে অন্য ভাবে সংশোধন করার ব্যবস্থা করার জন্য সেটা করতে হবে। এরকম সাহসী নুসরাতের মতো কয়জন পাওয়া যাবে, আর এরকম নুসরাতকে নিয়ে আলোচনা বা কতটি হতে পারে? আমি গতকাল এক জায়গায় দেখছিলাম নুসরাতের মেডিকেল বোর্ডের যারা সদস্য ছিলেন তাদের মধ্যে একজন বলছেন যে এই ঘটনাটা যদি মানে নুসরাতকে যদি আগুন ধরিয়ে না দেওয়া হতো তাহলে বিষয়টা কিন্তু এরকম আলোচনা আসতো না। নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের সবার নজরে এসেছে। এরকম এর আগের যে পার্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ধর্ষণ, এরকম তো অনেক হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা আসে, যে ডক্টর জিয়া রহমান বলেছেন। তাহলে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো কিভাবে? আপনি বলছেন সাহসী হতে প্রতিবাদ করতে হবে, কিভাবে প্রতিবাদ করা হবে? আমি আপনার সাথে একমত যে আমি প্রতিবাদ করব, আমাকে রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা না করে, অর্থাৎ রাষ্ট্র যদি আমার পাশে না দাঁড়ায়, তাহলে পর আমার প্রতিবাদ করাটা ওই যেটা হবে যে আমরা সেই আবার অন্ধকার যুগে ফেরত যাচ্ছে এরকম। কিন্তু আমার কথা হলো যে অন্ধকার যুগে আমি যেতে
চাই না। আমাদের আপনি বলছেন যে আমি একমত, যদি আগুন দিয়ে যদি আজকে না হতো তাহলে পর আজকে আমরা নুসরাতে কেন কারোরটাই জানতে পারতাম না। আরো ঘরে ঘরে এই হচ্ছে, নুসরাতের ঘটনা ঘটতে ঘটতে কিন্তু এর মধ্যে 2.5 বছরের একজন শিশু ব্রাহ্মণবাড়িয়া ধর্ষণের শিকার হয়েছে। গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে এক শিক্ষক এক ছাত্রীকে ইয়ে করেছে, সেটা তো আমরা 2 থেকে দেখেছি। এখন শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে এই ঘটনাগুলো যা ঘটছে সেটার যদি আপনি রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং নৈতিকতা মূল্যবোধের মধ্য দিয়ে যদি আমরা না ঠেকাইতে পারি, তাহলে পরে নুসরাতের মতো আর কেউ জাগবে না, আর আবারে আগুনে আগুনে পুরার মধ্যে থাকবে, যেটাতে আমরা থাকতে চাই না। আমি যেটা মনে করি যেটা উনি বলছিলেন যে অনেক বিচার, এক নুসরাতকে দিয়ে আমরা শুরু করি না, এক নুসরাতের বিচার হোক, এই মেসেজটা যাক, দেখবেন আপনি অনেক ক্ষেত্রে অনেক অপরাধ কমে যাবে। আমাদের দেশে ধর্ষণের কিন্তু ওইভাবে, আমি জানি না দুজন আইনজীবী আছেন আমার সঙ্গে একমত হবেন কিনা, ওইভাবে কিন্তু ধর্ষকদের শাস্তির ঘটনা আমরা ঘটে না। আইন আমাদের অনেক করে, ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডেরও বোধহয় বিধান না। ইয়াসমিনের মামলাতে ইয়াসমিনের মামলাতে আমরা পুলিশ পর্যন্ত মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে, সেটাই বলছি, সীমাটা হয়নি। যদি ইয়াসমিন আর সীমা কিন্তু পাশাপাশি ঘটনা, আমি যেটা বলতে তার মানে কমে না, যদি না একটা ঘটনা না সমস্ত মামলা বিচার। আমাদের দেশের আইন আপনি বললেন অনেক কঠিন। আপনি দেখেন যে অপ্রাসঙ্গিক হবে না যে বিল্ডিং এর সেফটি, বিল্ডিং কোড, পৃথিবীর অনেক দেশে এটা এথিক্যাল, আমাদের দেশে কিন্তু আইন। পৃথিবীর অনেক দেশে কিন্তু বিল্ডিং কোড আইন না, কিন্তু আমাদের দেশে আইন। এরকম আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আইন আছে প্রয়োগ। আমি যেটা বলতে চাচ্ছি, আমি নিরাশ হতে চাই না, আমি এক নুসরাতেরটাতে আমরা আজকে থেকে মনে করি শুরু করলাম। কোশ্চেন করি, আমরা অবশ্যই আশাবাদী যে নুসরাতের এই হত্যাকাণ্ডের কিংবা তাকে ধর্ষণ চেষ্টার যে অপরাধের একটা বিচার হবে, এই জন্য আমরা একটু আশাবাদী হচ্ছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী হচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে নজর রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নজর সারা দেশও জেগেছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সবকটি মামলাতে বা সবকটি কেসে বা সবকটি ইনসিডেন্টে নজর দিতে পারবেন না। যেহেতু তনুর বিষয়টা আমরা জানি, তনুরটা হয়নি, বিচার হয়নি, হবে না। আমি কনফিডেন্টলি বলতে পারি যে হবে না। কিন্তু কেন হবে না? আমি আজকে থেকে শুরু করতে চাই, আমি আগেরগুলো আলোচনায় গেলে অনেক সময় নেই। আমরা নুসরাতকে দিয়ে শুরু করি। আজকে যদি এক নুসরাতের বিচার হয় এবং এই মেসেজটা যদি যায়, আমি নিশ্চিত করতে পারি অপরাধীরা কিছুটা হলে সব ভয় পাবে। আরেকটা হবে বিচার না হলে এগুলো। কিন্তু আমি এখন আশাবাদী, এই সাম্প্রতিক সময় আমরা অনেক সমালোচনা করেছি, এ নামিনি সে নামিনি, কিন্তু সারা দেশের মানুষ জেগেছে। আপনি যদি আজকে নুসরাতের জানাজার ছবিগুলি দেখেন, আমি আশা করি না, মানে বিচার চাই, সাথে সংস্কার চাই, হচ্ছে শিক্ষার যে একটা আছে সেই জায়গাটা হবে। বিচারটা হলে দেখবেন আপনি এটা একটা লজিক্যাল জায়গা। আমি কাজল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা এগুলো যখন বলছি বিচারহীনতার সংস্কৃতি, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্যও কিন্তু এই ধরনের বিচার জরুরি ভিত্তিতে করা দরকার। যেমন আপনি খেয়াল করে দেখবেন রাজন এবং রাকিব, এই যে দুটি ছেলের বিচারটাও কিন্তু আজকে প্রথম যে প্রস্তুতি আপনি করেছেন, তখনও কিন্তু এই সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছিল, এত আলোচনা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু এটার ধিক্কার, মানে এগুলোর কিন্তু একটা সিম্বলিক ভ্যালু আছে। আমরা যতই বলছি না কেন, কারণ আমাদের মতো এই ট্রেডিশনাল সোসাইটিতে যেহেতু এর ফর্মাল অর্গানগুলো খুব আধুনিক না, সেই কারণে আলটিমেটলি আমাদের এই ধরনের লিডারশিপের এটা হচ্ছে আইরনি। আমি বলছি এটা আপনি তো এটা রাতারাতি এটাকে পারবেন না, এটা তো এত সহজ না যে আপনি একটা করলেন। কিন্তু আমি কাজের সাথে অ্যাবসলিউটলি একমত। যে উদাহরণগুলো দিচ্ছেন, আমরা যদি এইভাবে একটু বিচার করি যে বা বিশ্লেষণ করার চেষ্টা করি, রাজন, রাকিব, এদের যারা আসামি পক্ষ, তারা কিন্তু খুব শক্তিশালী ছিল না। আমি এই কথাটাই শেষ বক্তব্য হিসেবে আপনাকে দিতে চাচ্ছিলাম যে আমি মনে করি এই বিচারটা যত দ্রুত করা যায়, এর যেমন একটা সিম্বলিক ভ্যালু আছে, একই সাথে মজিদ মোর্শেদ ভাই যে কথা বলেছেন, আমি তো অবশ্যই মনে করি যে আপনি দ্রুত বিচার আইনের আওতায় আপনি আনছেন, কিন্তু আপনার পাইল হয়ে গেছে, 20,000 25,000 মামলা জড়ো হয়ে আছে, এবং তো এটা যদি আপনি না করেন তাহলে তো আলটিমেটলি তো এই দ্রুত আইন করে কোনো লাভ নাই। আর সর্বশেষ যেটা আপনি বলেছেন, এটাই আমি বলতে চাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত আমাদের এই যে, আমি কথাটা বারবার বলি যে আমাদের উপনিবেশিক কাঠামো, সামন্তবাদী কাঠামো, আমাদের এখানে আমরা খুব মডার্নিটির মধ্যে ঢুকে গেছি, আমরা ইন্টারনেটের জগতে ঢুকে গেছি, আমরা গ্লোবালাইজেশনের যুগে ঢুকে গেছি। আমরা একদম যে ফ্যাশন ডিজাইন যেখানে ইউনাইটেড স্টেটস, কানাডা, প্যারিস, সমস্ত জায়গা যাব, সেগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে। তার মানে আমরা একদম
মানে একদম কন্টেম্পোরারি সোসাইটির সাথে আমাদের ডিরেক্ট লিঙ্ক, কিন্তু আমাদের ওই যে মনোজগতের পরিবর্তন, এর একটা বড় কারণ হচ্ছে যে কথাটা আপনি বলে সামাজিক অসমতা। এই সামাজিক অসমতা আছে বলে আপনি যার প্রচুর টাকা আছে, যার প্রচুর ক্ষমতা আছে, তার জন্য আইন নাই। আপনি দেখেন, ভেরি ইন্টারেস্টিং, আমি তো তীব্র প্রতিবাদ করছি। কয়েকদিন আগে আপনি দেখেছেন যে সংসদীয় কমিটি একটা, তারা বলছেন যে ওই যে সিকিউরিটি চেকের জন্য আলাদা লাইন করতে হবে, তাদের বেশি চেক। পৃথিবীর কোথাও এই ধরনের কথা আপনার মনে হয়? আমি বাইরে ছিলাম, বাইরে দেখেছি যে আমাদের ভাইস চ্যান্সেলররা, ওখানকার ভাইস চ্যান্সেলররা ছাত্রদের সাথে ফুড কোর্টে বসে একসাথে খাচ্ছে। আপনার ওখানকার মালিক, যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, তারা শ্রমিকের সাথে একত্রে ফ্লোরে বসে খাচ্ছে। তো এগুলো তো আর একদিনে আসে না। আপনি এখন, এবং এটার সাথেই কিন্তু যুক্ত হচ্ছে আপনি যখন সংসদীয় কমিটির লোকজন যখন এ ধরনের প্রিভিলেজ চায়, তার মানে তারা কিন্তু সেই পুরাতন জায়গায়, যে আমাদের যে ওই জায়গায় চলে মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা। ওই জন্যই আমাদের রেজাল্ট পাইতে হলে যেটা করতে হবে, সেটা আমাদের ওই জায়গায় ফিরে যেতে হবে, রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হবে। রাষ্ট্র যে স্টাইলে চলছে এখন, যে কাউকে প্রিভিলেজ, ক্ষমতা থাকলে সে শেয়ার পাবে, অর্থ থাকলে সুবিধা হবে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হবে। এটাই মোর্শেদ ভাই, আপনাকে আমি বলি, ওই জায়গায় কিন্তু আমার ওই থিসিসটা ছিল যে রাষ্ট্রকে হতে হবে। আমরা যেটা পান্না প্রথমে বলেছিল, এটা হবে না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি হ্যামার না করবেন, যতক্ষণ পর্যন্ত তাকে আপনি মানে ইয়ে না করবেন। বঙ্কিমচন্দ্রের একটা লাইন আছে, কৃষ্ণকান্ত রুইল না কমলাকান্ত দপ্তর মনে, যে আইন তামাশা মাত্র, ধনী লোকেরা অর্থ ব্যয় করিলে উহা দেখিতে পারে। তো ওই ট্র্যাডিশন তো বোধহয় আমরা এখনো আর এই লেখাগুলো কিন্তু যারা লিখেছেন তারা কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখেই তো লিখেছেন, তাই না? যিনি লিখেছেন হি ওয়াজ ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে বের হতে পারিনি। হ্যাঁ, সেটাই না, বের হতে পারেনি। আর সবচেয়ে এখন আমাদের এই মুহূর্তে আপনি যদি হিসাব করেন, আপনার সারা দেশে আপনি সার্ভে করেন দেখেন, আইনের শাসনের ব্যাপারে আমাদের অধিকাংশ লোক বলবে যে আইনের শাসনে আমাদের দুর্বলতা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে আইনজীবী, আমাদের কাছে মামলা আসে, মোকদ্দমা আছে, সবকিছু দেখি। একটা মামলা নেওয়ার ক্ষেত্রে আমার কাছে যেটা নিয়ম, মামলা নিতে হবে। নারী নির্যাতন বাদ দেন, আমি তো মানুষ হিসেবে দেখি, নারীও না পুরুষও না। একটা অপরাধ ঘটেছে, একটা মামলা করতে গেল, দায়িত্ব হলো মামলা নেওয়া। কিন্তু আমাদের কাছে অনেক কমপ্লেন আসে যে মামলা নিচ্ছে না। কেন নিচ্ছে না? হয়তো ওই মামলাটার সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত, সে হয়তো অনেক বড় ব্যবসায়ী। কোর্টও বলেছে যে কি ওসিদের পয়সা দিতে এই জায়গাটা যদি রাষ্ট্র, এটা তো রাষ্ট্র একমাত্র করতে পারবে, আমরাও করতে পারবো না, আপনিও করতে পারবেন না। এটা একমাত্র রাষ্ট্র করতে পারবে। রাষ্ট্র যদি সেইভাবে অবস্থান নেয় যে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রাষ্ট্রের বা দলীয় প্রভাবের বাইরে থেকে কাজ করবে, এই সিদ্ধান্ত যদি রাষ্ট্র নেয়, আমাদের দেশের সিচুয়েশন ঘুরে যাবে। আপনি দেখবেন যত অপরাধ আছে এটার উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। এবং বিচার ব্যবস্থাকে যদি সঠিকভাবে বিচারক নিয়োগ করে পর্যাপ্ত বিচারের সুযোগ সৃষ্টি করা হয়, এই বিচারের মাধ্যমে আজকে অপরাধ হয়েছে, 2 বছর পরে তার বিচার, এইটা মানুষের মাইন্ডে থাকে। মানে কোর্ট সংখ্যা, বিচারক সংখ্যা সবই বাড়াতে, আর যেটা দরকার সেটা আরো ভয়াবহ হয়েছে যে ওসি 2 জন হয়ে গেছে, একটা তদন্ত, একটা অ্যাডমিন। সেখানে যে একটা প্যাচ হয়ে যাচ্ছে, যারা প্রথমে যায় তখন অ্যাডমিনে যায়, তারপর পাঠানো তদন্তের কাছে। উনি বলেন যে আগে পাঠাবো না, আগে এখানে কিছু নিয়ে তারপর তদন্ত যায়। এই যে নিজেদের ভিতরে ইন্টারনাল যে কনফ্লিক্ট, সেটা এসে পড়ছে হচ্ছে আপনার ভুক্তভোগীদের উপর। তো সুতরাং আমাদের সমস্ত জায়গার জটিলতা, এটা খুব কঠিন না। যার ডিউটি, তাদের যদি একটা সুন্দর করে একটা পিকচারাইজেশন করে যদি বলা হয় যে তুমি এইভাবে আসো, আর তুমি না করলে এই জবাবদিহিটা তোমাকে দিতে হবে। এই যে লোকটা ওসি সাহেবকে পাঠাই দিল, ওসি সাহেবকে পাঠাবে কেন? ওসি সাহেবকে তো অলরেডি জবাবদিহি তার কাছ থেকে শোকজের উত্তর সে দিবে, কিন্তু সে জনসম্মুখে তাকে যদি একবার ওটা ছাপানো হয় এবং একই সঙ্গে তাকে যদি ক্রিমিনাল প্রসিডিংসে নিয়ে আসা হয়, তার আর অন্য ওসিরা এই কাজ আর দ্বিতীয়বার করবে না। এবং এটা তো ভেরি ইজি, কারণ আইজিপি সাহেব চিঠি লিখলো ওনাকে প্রত্যাহার করো, এই চিঠিটা লেখা উচিত ছিল তাকে সাসপেন্ড করে প্রসিডিং ড্র করো, কারণ তার উপরে যে দায়িত্ব ছিল সে পালন করে না। আমি তো প্রথমেই সেটা বললাম যে খালি ওসি প্রত্যাহার তো এটা কোনো পানিশমেন্ট, তাকে শাস্তি আনতে হবে। পাশাপাশি আমি দাবি করব ওই উপজেলা এবং এই বিচার যখন আমরা দাবি করছি, তখন কিন্তু কাজল ভাই যেটা একবার বলেছিলেন যে প্রত্যেকটি জিনিসেরই বিচার হয়। ইয়েস, আমি লোকাল প্রশাসনের বিচার দাবি করছি। কম্প্রিহেনসিভ এবং হোলিস্টিক যদি বিচারটা, তাহলে পুরো জিনিসটাই কিন্তু আলটিমেটলি একটা एग्जांपल হিসেবে। এটা খালি না, প্রশাসনের বিচারটা একটু কঠিন কাজ, এবং আমরা আশান্বিত হই না। নারায়ণগঞ্জের 7 মার্ডারের কেসের পরে পত্রপত্রিকায় রিপোর্ট আসছিল যে স্থানীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের অনেক নেগলিজেন্স আছে। আমরা আমাদের সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে ওখানে যে একটা স্মারক লিখে দিলাম যে 7 দিনের মধ্যে তাদের মধ্যে একটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য।
এটা কিন্তু হয় নাই, কারণ ওই জেলা প্রশাসক এসপিকে ওখান থেকে সরিয়ে দিতে যতই না হোক আপনাকে চাইতেই থাকবে। কেন হয়নি তার কারণ খুব সহজ। আমরা যে একটা কথা বলি, উনি তো স্মারকলিপি দিয়েছে। আমরা হচ্ছে ইয়াসমিনের মামলা যে পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা যে ওসি বলেছিল যে না রেপ হয়নি, তার বিরুদ্ধে আমরা আলামত গোপন করার জন্য মামলা করা হলো। সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন লাগবে তো তাদের, সেই পারমিশন পাইতে আমাদের গেল 2 বছর আন্দোলন করে পারমিশন নিতে হলো। এই যে পারমিশন নেওয়ার যদি ওরকম ব্যবস্থা থাকতো যে না তোমার ঘটনা ঘটেছে তুমি ফেস করে আসো, এইটাই হচ্ছে এখন ওই জায়গা শুভঙ্করে পাবে। এই যে এইখানে জিয়া ভাইয়ের কথা যে আন্দোলন করে করতে হবে, ভয়েস রেজ করতে হবে, দ্যাট প্রুভস আপনি আন্দোলন করাতে 2 বছর পরে হলেও কাজটা হয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং, ভয়েস রেজ করতে হবে। তাতে লাভটা কি হলো? ওই যে ইয়াসমিনের এটা একদিনে হবে না। সীমার মামলাতে পেয়েছিলাম ভাই। এবং আমি সর্বশেষ একটা জিনিস বলি পান্না, এই যে আজকে আমি আরো কয়েক জায়গায় বলেছি, আপনি দেখবেন যে এই আজকের থেকে 10 বছর 20 বছর পরে যদি কোনো এই আমাদের রিফর্মের কোনো একটা জিনিসের ফ্যাক্টর ধরা হয়, সেটা আপনি দেখবেন মিডিয়া। আমাদের এই মিডিয়া নিয়ে অনেক সমালোচনা হয়, 26টা 30টা, কিন্তু প্রত্যেকে তার এক্সিস্টেন্সের জন্য তারা যেভাবে প্রতিটি বিষয়কে ফোকাস করছে, এটি হয়তো একটা ফাংশনাল জায়গা থেকে তারা করছে, কিন্তু এটি কিন্তু ফিউচারে এই যে অ্যাওয়ারনেস তৈরি করা এবং একটা মুভমেন্টের ক্ষেত্র তৈরি করা একটা বিরাট ভূমিকা রাখবে এই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া না থাকলে হারাই যেত অনেক কিছু। আবার মিডিয়া সম্পূর্ণ কি পারছে না, পুরোটা না পারলে আমরা বলছি যে একটা হাউ ক্যান ইউ এক্সপেক্ট। শোনেন, ওই একটা কথা আছে যে নগর পুড়লে দেবালয়ে রক্ষা পায় না। তো যেখানে এত অবকাশ, সেখানে আপনি একটা সেগমেন্টকে একেবারে 100% পিওর কিভাবে আশা করেন, তাই না? কাজে তার মধ্যে বাংলাদেশের মিডিয়া যেটা করছে যথেষ্ট করছে, তো আনবিলিভেবল। আপনার আমাদের এখানে মিডিয়া যারা এখন চালাচ্ছে, যে কলাকুশলীরা আছে 10 বছর আগে, তারা তো কোনো জায়গায় ট্রেনিং পায়নি। আপনি এই প্রতিটি জিনিস খুব প্র্যাগমেটিকলি দেখা উচিত। তারা যে এইভাবে অনুষ্ঠান করছে, এই ধরনের প্রোগ্রাম করছে, আমি তো সাধুবাদ দিই যে আমাদের তো বাইরে থেকে নেগেটিভলি আমরা let us see half full of the glass, not the half empty. So we have to change our attitude also. সেই সঙ্গে আমি এখনো বিশ্বাস করি এই নুসরাতের মাধ্যমে আমরা হয়তো একটা জায়গায় যেতে পারবো, এটা আমার বিশ্বাস, কারণ যেভাবে এটা নিয়ে হচ্ছে আশা করছি। আপনি আবারও আমি গবেষণার জায়গায় যেতে চাই, যেহেতু এর খুবই সিগনিফিকেন্ট। আপনি যতটা গুরুত্ব দিচ্ছেন আমিও ততটা দিতে চাই, কিন্তু আমি বারবারই একটা কথা বলার চেষ্টা করছি যে গবেষণা না করেও যে জিনিসগুলো আমাদের সাদা চোখে ধরা পড়ছে তার বিরুদ্ধেও আমরা কতটুকু ব্যবস্থা নিতে পারছি। যদি নুসরাতে ঘটনাটা আমি আসি, স্থানীয় প্রশাসন, আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে যে ওসিকে প্রত্যাহার করা হয়েছে তার নেতৃত্বে যে প্রশাসনটা ছিল দুর্নীতিগ্রস্ত একটি প্রশাসন, যে স্থানীয় সরকারি দলের 2-4 জন নেতার নাম আসছে, তারা ক্ষমতাকে ব্যবহার করে তাদের একটি যোগসাজশের একটা বিষয় রয়েছে। যেই মাদ্রাসার শিক্ষক রয়েছে সে টাকা পয়সা দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করছিল, ওই মাদ্রাসা থেকে দোকান ভাড়ার টাকা দিয়ে অনেক টাকা মাসিক তার অনেক টাকা আয় হয়, সেই টাকা পয়সা দিয়ে আমরা যত জেনেছি হয়তো অনেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। এই যে সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো বিরুদ্ধে কি স্পেসিফিক করে ব্যবস্থা নেওয়া যাচ্ছে? না, এটা দুইটা জিনিস, একটা হলো আপনার ফ্রন্ট সাইড, একটা হলো আপনার রুট সাইড। আমরা কিন্তু গবেষণার কথাটা প্রশ্ন রিলেটেড হলো রুট সাইডের সঙ্গে, অর্থাৎ রুটে আপনি মেন্টালিটি চেঞ্জ, অন্য সব কিছু চিন্তা ভাবনা ওগুলো এখানে ঠিক করা, কিন্তু ফ্রন্ট সাইডে যেটা আছে সেখানে আপনি যেটা বলছেন ওখানে তো গবেষণার ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই। ওখানে অ্যাকশনটা হলো আপনার ফ্রন্ট সাইডে অ্যাডমিনিস্ট্রেশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, কারণ আপনার এই সমস্ত অপরাধ সংক্রান্ত বিষয় সব কিছুর ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আইন আছে। ওসি সাহেব কীভাবে ডিল করবে মামলাটার ব্যাপারে, আবার আমি গেলে পরে আমার উপরে কি আচরণ করবে, এবং যদি আমি না করি সেটা কি হবে, অপরাধ করলে কি হবে, মামলা তদন্ত, সবকিছু আইনে সবকিছু বলা আছে। অতএব ফ্রন্ট সাইটে অ্যাক্টিভ সাইটে যেটা আছে সেখানে ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি সবকিছু হয়, যেটা আমাদের আর্টিকেল 31 সংবিধানে বলা আছে, মানে প্রত্যেকটা জায়গায় আপনার ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে, যে আইনটা আছে ওই আইনে যা বলা আছে সেই আইন অনুসারে করতে হবে। অতএব ওই জায়গাটা যদি সেই আইন অনুযায়ী সবকিছু সবাই করতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। আর গবেষণার বিষয়টা তো ওখানে তার কোনো অ্যাপ্লিকেশন নাই, ওটা হলো রুট সাইটে এই যে পরিবর্তনগুলো হচ্ছে মানুষের মেন্টালিটি অমুক সমুক, সেগুলো কেন হচ্ছে সেগুলো বের করে সেই জায়গায় পলিসি মেকিংয়ে রুট সাইড থেকে কাজ করা, যে এই চিন্তাভাবনা যাতে মানুষের মধ্যে চেঞ্জ হয়। যেটা আপনার কাজল ভাই বললেন অনেক সময় যে বাচ্চা ওই যে ইন্টারনেট নিয়ে দেখতেই আছে, এটা তো তার একটা মানসিক পরিবর্তনের মাধ্যমে ধরেন আপনার গবেষণা দরকার নাই, কিন্তু এই যে আমরা এখানে কথা বলছি, এই যে এক্সপার্টরা আছে একাডেমিক, আমাদের কি কোনো জায়গায় কোনো এইগুলো নিয়ে আলোচনার জন্য নেওয়া হয় যে এটাকে আমি অ্যাকোমোডেট করার জন্য আমি আমার পলিসি ফর্মুলেট গবেষণা বাদ দিলাম? আমি গবেষক বাদ দেওয়ার কথার কথা বলছি, আমি বলছি না যে গবেষণা ছাড়াই, আমি সেটাই বলছি যে গবেষণা ছাড়াই তো এগুলো, এই কথাগুলো তো শুনছে না কেউ।
That's the problem. আরেকটা বিষয় একটু জানার আমার, আপনাদের দুজন আইনজীবী আছে, আমরা যেটা দেখি আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। ডাইং স্টেটমেন্টটা খুব, এটার আসলে রোলটা কি বিচারের ক্ষেত্রে? মৃত্যুর শয্যায় যে জবানবন্দি, ডাইং ডিক্লারেশনটা আইনেই বলা আছে। আচ্ছা, আপনি এটা একটু clear, আর নুসরাতের ক্ষেত্রে কিন্তু এটা না, আমি important। এটা প্রথম থেকেই না, আবার বলতে 160 চাচ্ছি করে তো যে হয়েছে, আপনার আপনার ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন দরকার হবে না। জবানবন্দিটা এটা বাধ্যতামূলক করা, মানে এটা তো আমাদের আছে, কিন্তু বিভিন্ন মেডিকেল বিভিন্ন জায়গায় যখন ক্রিটিক্যাল মানে মুমূর্ষ যে সমস্ত যারা এই ধরনের ঘটনা আসার শিকার, সেখানে কিন্তু ডাইং ডিক্লারেশন ম্যাজিস্ট্রেট যে দিবে, তারা যে কোনো মানুষ যদি শুনে সেটাই করবে। না, কিন্তু এটার আইনে এটার একটা প্রভাবটা আইনের কতটুকু? প্রভাবটা সাংঘাতিক। যদি সেটা একটু জানার মৃত্যুকালীন clear সময় জনগণতা আছে। যদি সে সাক্ষ্য দিয়ে যায়, তাহলে মৃত্যুকালীন সে কিন্তু মিথ্যা কথা সাধারণত বলে না। মানে এটা কারণ আইনগত ভিত্তি আছে, শর্ত। আইনগত ভিত্তি মানে মারাত্মক ভিত্তি, মানে আর এছাড়া এটা একটু clear হওয়া না, এর দরকার। সাথে সাথে আজকেই দেখবেন যে 160 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জানি। না, না, মৃত্যুকালীন জবানবন্দিটা খুবই ডাইং গুরুত্বপূর্ণ। ডিক্লারেশন মানে একটা স্টেটমেন্টের খুবই গুরুত্বপূর্ণ। রোলটা আর কি জানতে চাচ্ছিলাম এটা আইনের খুবই দৃষ্টিতে। গুরুত্বপূর্ণ এবং আমরা এটা এটা একটু করেছি, ক্লিয়ার হওয়া দরকার মানুষের আমরা কাছে। বিভিন্ন জায়গায় করেছি এটা, এবং আমরা তার সুফলও পেয়েছি। Good. ডক্টর জিয়া রহমান, আপনার কোনো সুপারিশ রাষ্ট্রের কাছে নয়, রাষ্ট্র তো আসলে একটা বিমূর্ত সত্তা। না, আমি রাষ্ট্রের কাছে সরকারের সুপারিশ না, রাষ্ট্রের কাছে আমি সুপারিশ দিই না, কারণ আমি এই কথাটি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছিলাম। অনেক জায়গায় আমি বলেছি যে আসলে মূল জায়গাটা কোথায়। এখানে মঞ্জুল মোর্শেদ কিছুটা বলেছেন একেবারে তাত্ত্বিকভাবে। আমাদের যেমন হামজা আলাবি নামে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, পাকিস্তানি সমাজবিজ্ঞানী, পরবর্তীতে বাইরে ছিলেন, তিনি যে তত্ত্বটা দিয়েছেন ওভার ডেভেলপড স্টেট, যে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো এই স্টেট রাষ্ট্র কাঠামো এত কঠিন, এত শক্তিশালী যে এর প্রাচীরের আঘাতই করা যায় না। তার মানে হচ্ছে আপনার ব্যুরোক্রেসি, তার মানে হচ্ছে মিলিটারি ব্যুরোক্রেসি, তার মানে হচ্ছে পুলিশ যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। সেই কারণেই কিন্তু আপনি ওই যে যেটা বলছেন যে ডিসিকেও কিছু করা যায় না, এসপিকেও করা যায় না, এবং এই কারণেই কিন্তু ওয়েস্টে যে ডেভেলপমেন্ট হয়েছে তার কারণ হচ্ছে সমাজের এম্পাওয়ারমেন্ট হয়েছে, সিভিল সোসাইটি বড় হয়েছে। এবং সেই সিভিল সোসাইটি বড় হবে তখনই যখন আপনি মুহুর্মুহু আন্দোলনে একটা সময় যে রাষ্ট্রের যে সমস্ত আইনগুলো আছে তা রিফর্ম করে তাকে দুর্বল করে ফেলেন। এবং যখন এই রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, মানে দুর্বল ওই অর্থে তার যে দত্ত সুলভ আচরণের জায়গা থেকে ক্ষমতা কমে যাবে এবং সমাজের বা এই সিভিল সোসাইটির ক্ষমতা যখন বাড়বে, তখনই কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন মূল মানে আপনার যেই ফলটা, সেই ফলটা ভোগ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আনফরচুনেটলি আমাদের সিভিল সোসাইটি তো পলিটিসাইজ। না, আমি ব্রড অর্থে সিভিল সোসাইটি বলছি না। রাজনৈতিক অবক্ষয় বন্ধ হলে আমাদের মনে হয় যে রাজনৈতিক অবক্ষয় যদি ধস আর থামে এবং উপরে ওঠে, অথবা নৈতিকতা মূল্যবোধটা যদি সেইভাবে বিচারহীনতা, সংস্কৃতি বন্ধ করতে আর হবে। বিচারহীনতা এবং সুশাসন প্রতিষ্ঠার জায়গা থেকে জবাবদিহিতা নিয়ে আসতে হবে যারা ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান, ধন্যবাদ ডক্টর জিয়া রহমান, ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, ধন্যবাদ সাংবাদিক। আমি নুসরার কথা মনে করতে আসলে অন্যরকম হচ্ছে, সাংবাদিক জাকির কাছে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে শেষ করতে হচ্ছে। যে কথা বলতে গিয়ে আমাদেরকে অনেক সময় আটকে যেতে হয় যে আমরা নুসরাতকে নিয়ে আলোচনা করছি, আমরা তনুকে নিয়ে আলোচনা করেছি, আমরা হয়তো সামনে আরও অনেককে নিয়ে এরকম হয়তো দুর্ভাগ্য আমাদের হতে পারে যে আরও অনেককে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তনুর বাবা মার কী হবে, নুসরাতের বাবা মার কী হবে, এই প্রশ্নগুলো চিরন্তনভাবে রয়েই যায় আমাদের সামনে। তাদের সামনে আমরা আসলে কোনো সান্ত্বনার বাণী দিতে গেলে নিজেদেরকে বরঞ্চ অপরাধী করে তোলা হয়। আমরা আর কতকাল এইভাবে অপরাধের বোঝা নিয়ে বেড়াবো, আসলে এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। শুভরাত্রি।